আচ্ছা, তো আমরা আপাতত যতটুকু জানি, আমরা তো সবাই যে কোনো ফাইল ফটোশপে ওপেন করতে পারি, তাই না? একদম ফার্স্ট ক্লাসে আমি মনে হয় এটা দেখাই দিছিলাম। জি ভাই। কারোর কি এটা নিয়ে কোনো প্রবলেম আছে? তো আমরা তো এখন যতটুকু শুনলাম যে সবাই তো যে কোনো ফাইল ফটোশপে ওপেন করতে পারি। তো এটা একটা মানে সুবিধা অবশ্যই, যে যখন স্টুডেন্ট মানে একটা অল্প থাকে, কম থাকে, তো সবার আর কি বুঝতে সুবিধা হয়, কারো কোনো কোশ্চিন থাকলে সে করতে পারে, সব দিক দিয়ে সুবিধা। কিন্তু যখন স্টুডেন্ট বেশি হয়ে যায় তখন আসলে এটা অনেক প্রবলেম হয়। আচ্ছা, তো এখন সেভ আমরা মোডে আসি। তো সেভ করার আগে একটা কিছু কথা, যে আমরা যখন অনেকে তো সেভ ইউজ করি, সেভ মোড আমি বলার আগে অনেকে ইউজ করছেন, আর যারা আগের থেকে মোটামুটি ফটোশপের সাথে ইউজ টু তারা তো সেভ মোড সম্পর্কে জানেন। তো নর্মালি সেভ মোড আছে, মানে আমরা নর্মালি ইউজ করি, কমন সেভ মোড আছে কয়টা? একটা হচ্ছে পিএসডি, একটা হচ্ছে জেপ্যাগ, যেটাকে জেপিজি বলে, সাপোজ এই যে এইটা। তারপর একটা আছে টিফ, টিআইএফএফ, টিফ। আর একটা যেটা আছে সেটা হচ্ছে পিএনজি। চারটা, তাই না? আর আরেক টাইপের ফাইল আছে যেটাকে গিফ বলে, জিআইএফ, গিফ ফাইল। তো গিফ ফাইল আমরা তো সবাই দেখছি, তাই না? মেসেঞ্জারে অপশনটা না বিভিন্ন হ্যাঁ, ধরনের। জি আপু, হ্যাঁ, মেসেঞ্জারে আমরা গিফ ফাইলটা পাই, মানে গিফ। আগে ছিল গিফ, এখন গিফই হয়ে গেছে নাম, একটু মডিফাই করে দিছে। তো ঠিক আছে, আমরা এই যতগুলা বললাম এইগুলা সম্পর্কে একটু আইডিয়া নিব, ডিটেলস সম্পর্কে জানবো হাবি যাবি। তো ঠিক আছে, তো এট ফার্স্ট পিএইচডি ফাইল সম্পর্কে জানার আগে আমাদের যেটা করতে হবে, আমরা এটা তো একটা সিঙ্গেল লেয়ার আছে, তাই না? এটা একটা সিঙ্গেল লেয়ার, যেটাকে ফ্ল্যাট বলে, ফ্ল্যাট লেয়ার, একটাই লেয়ার আছে। তো এখানে আমরা এই ইমেজটাতে কিছু লেয়ার আগে অ্যাড করি। ঠিক আছে, পিএইচডি ফাইলের এক্সাম্পল দেওয়ার জন্য এটা করতে হবে, কিছু করার নাই। তো আমরা এখন পর্যন্ত যা কিছু শিখছি তার উপরে অ্যাপ্লাই করতে পারি। আমরা ব্রাইটনেস কন্ট্রাস্ট অ্যাপ্লাই করলাম অ্যাডজাস্টমেন্টের জন্য, ঠিক আছে। কন্ট্রাস্টটা কমাই দেই, ব্রাইটনেসটা হালকা একটু বাড়াই দেই, এতটাও না। তারপর কি করতে পারি আমরা, ভাইব্রেন্স অ্যাপ্লাই করতে পারি, একটু কালারফুল করলাম, ভাইব্রেন্স একটু বাড়াই দিলাম, স্যাচুরেশন এত না বাড়াই, অল্প একটু বাড়াই। তো তারপর আর কি করতে পারি, হিউ স্যাচুরেশন, আচ্ছা, হালকা, এত না। তো আমরা এখন দেখতে পাচ্ছি যে আমাদের এই ইমেজটাতে টোটাল কয়টা লেয়ার আছে? 3টা না 4টা ব্যাকগ্রাউন্ড সহ। এখন কয়টা আছে? 4টা, তাই না? জি। আমাদের এই ইমেজটাতে এখন 4টা লেয়ার আছে। তো আমরা যদি চাই, যে আমরা মানে যেটা দেখতে পাচ্ছি, যেমন দেখতে পাচ্ছি যে 4টা লেয়ার আছে, আর বাদ বাকি যে অপশন যদি এডিশনাল থাকে, সবকিছু যদি একবারে চাই, তো সেক্ষেত্রে আমরা সেই ইমেজটাকে পিএসডি ফাইলে সেভ করতে পারি। কি ফাইলে? পিএসডি ফাইল। তো পিএসডি ফাইলে আমরা কখন সেভ করব? যখন আমরা আমাদের সবগুলা লেয়ার চাবো, আর সবগুলা না আসলে, আমাদের ইমেজটা টোটাল ডকুমেন্ট যদি আমি চাই, বুঝতে পারছি, তখন আমরা সেই ইমেজটাকে কি ফাইলে সেভ করতে পারি। তো আমরা এখন যাই, তো ফাইলে যাওয়ার সময় একটা জিনিস দেখতে পাচ্ছি যে এখানে সেভ আর সেভ অ্যাজ দুইটা অপশন আছে। এই দুইটার মধ্যে পার্থক্য কেউ বলতে পারবেন? সেভ দিলে প্রিভিয়াস যে লোকেশন বা যে ফাইলটা ছিল ওটার উপরে সেভ হবে, আর সেভ অ্যাজ দিয়ে নতুন করে আরেকটা ফাইল ক্রিয়েট করা যাচ্ছে। জি ভাইয়া, ঠিক আছে। তো ভাইয়া ভাইয়া ইমরান ভাইয়া যেটা বললো একদমই ঠিক। সেটা হচ্ছে যে আমরা সাপোজ, মনে করেন আপনি আপনার একটা ইমেজ, মানে আপনি আপনার একটা ছবি এডিট করার জন্য সাপোজ ফটোশপে আনলেন, আনার পরে সেটা ওপেন করলেন, ওপেন করার পরে আপনি এডিট করলেন, অনেক মানে যেমনই থাক, আপনি এডিট করে অনেক সুন্দর বানাই দিলেন, ঠিক আছে। তো এইবার আপনি যদি সেভ অপশনটা সিলেক্ট করেন, তাহলে যেটা হবে যে আপনার যে প্রিভিয়াস যে অরিজিনাল ইমেজটা যেটা ছিল, সেটা চেঞ্জ হয়ে আপনার যে নতুন যে ইমেজটা আছে, মানে যেটা আপনি এডিট করলেন,
তো এইটা ওইটার দ্বারা রিপ্লেস হয়ে যাবে, মানে আপনার অরিজিনালটা পাবেন না, এক লোকেশনে এটা চলে যাচ্ছে। কথা বুঝতে পারছি? জি ভাইয়া বুঝতে পারছি। আচ্ছা, আর সেভ অ্যাজ দিলে কি হবে সেটা হচ্ছে আলাদা একটা নতুন করে ফাইল তৈরি হবে, তো আমরা অরিজিনালটা পাবো। তো আমি যেটা সবসময় আপনাদের প্রেফার করি সেটা হচ্ছে যে সবসময় সেভ অ্যাজ ইউজ করার ট্রাই করবেন, কারণ অরিজিনালটা রাখলেন, এই আর কি। আচ্ছা, তো আমরা সেভ এজে যাচ্ছি। তো সেভ এজে যাওয়ার পরে আমরা আমাদের ফার্স্ট যেটা অপশন সেটা লোকেশন, কোথায় আমরা সেভ করতে যাচ্ছি। তো আমরা চাচ্ছি পিএইচডি ফাইলে সেভ করতে, পিএইচডি ফাইল এটা সেভ করতে। তো আমরা নাম চাচ্ছে, সাপোজ নামটা দিলাম হচ্ছে 3D। আচ্ছা, তো এখন যদি আমি পিএইচডি ফাইলে সেভ করি তাহলে কি হবে? একটু আগে বললাম, আবার বলতেছি, আমি আমার সব লেয়ার অ্যাক্সেস করতে পারবো। নর্মাল কথা যেটা একদম ইজি, যেটা মনে রাখা সেটা হচ্ছে যে আমি এখন আমার ফাইলে যতগুলো অ্যাক্সেস পাচ্ছি, যতগুলো অপশন আছে, আমি সবগুলা মানে আমার পরে আমি ইউজ করতে পারবো। এই জন্য আমরা কি করি, পিএইচডি ফাইলে সেভ করি। পিএইচডি মানে হচ্ছে কি, ফটোশপ ডকুমেন্ট। বুঝতে পারছি? তো এখন এই পিএইচডি ফাইলের তো অবশ্যই অনেক সুবিধা। তো এখন তো এটা আসতেই পারে, ভাইয়া তাহলে তো আমরা সবসময় পিএইচডি ইউজ করবো, যেহেতু আমরা সবকিছু পাচ্ছি, যেখানে যতগুলো লেয়ার সব প্রোটেক্টেড থাকবে। চ্যানেল যা আছে আমি যদি এক্সট্রা সিলেকশন করে হাবি যাবি, তো এগুলো একটু পরে আসতেছি আমি, সমস্যা নাই। তো মেইন কথা যেটা, আপনি সবকিছুই পাচ্ছেন, তো আপনি সবসময় পিএইচডি ফাইল ইউজ করার জন্য ভাবতে পারেন যে ঠিক আছে, তাহলে আমি সবসময় পিএইচডি ফাইল ইউজ করতে পারি। কিন্তু প্রবলেম যেটা, সেটা হচ্ছে আপনি যদি কোনো ফাইল পিএইচডি দিয়ে সেভ করেন, তো আপনি আপনার যে ডিভাইস আছে এই জায়গায় আপনার ফটোশপ ইনস্টল করা আছে, আপনি ওপেন করতে পারবেন ফটোশপ দিয়ে। কিন্তু আপনি যদি অন্য কাউকে এটা দেন, মানে ট্রান্সফার করে অন্য কাউকে দেন, সেই ক্ষেত্রে যে প্রবলেমটা হবে সেটা কি, সেটা হচ্ছে যদি তার সিস্টেমে ফটোশপ ইনস্টল না করা থাকে অথবা ফটোশপ ডকুমেন্ট ওপেন করার কোনো কিছু না থাকে, সেক্ষেত্রে সেই ফাইলটা ওপেন হবে না। কথা বুঝতে পারছি? তো সুবিধার সাথে সাথে অসুবিধাও আছে, এই আর কি। তো আমরা এভাবে সেভ করতে পারি। তো সেভ করার পরে আমরা এমন একটা অপশন পাবো, ঠিক আছে, যে ফটোশপ ফরম্যাট অপশনস। তো এইটা কি মিন করে? এটা হচ্ছে যে আপনি যখন কোনো মানে যেহেতু আপনি পিএইচডি ফাইলে সেভ করতেছেন, তো এটা বাই ডিফল্ট ধরেই নেওয়া হচ্ছে যে এই জায়গায় অনেকগুলা লেয়ার থাকবে। কিন্তু আমরা যে কোনো অন্য যে কোনো সফটওয়্যার দেখি, তো বেশিরভাগ সফটওয়্যার লেয়ার সাপোর্ট করে না, লেয়ার সাপোর্টেড না। তো এমন কোনো, যদি আপনারা মনে করেন যে না আমার তো লেয়ার সাপোর্টেড না সফটওয়্যার গুলা, কিন্তু আমি ওপেন করতে যাচ্ছি, কথাটা একটু মনোযোগ সহকারে বোঝার চেষ্টা করেন। ফটোশপ লেয়ার সাপোর্টেড একটা সফটওয়্যার, ঠিক আছে, কিন্তু অন্য যে সব সফটওয়্যার আছে, সাপোজ আপনারা অ্যাডোবি লাইট রুমের নাম শুনছেন, মানে অ্যাডোবিরই সফটওয়্যার লাইট রুম, ইমেজ এডিটিং সফটওয়্যার, এটাও জি ভাই শুনছি। ইউজ তো করি, মানে ইউজ করি কেউ। আচ্ছা, তো না ভাইয়া করেছিলাম মোবাইলে। আচ্ছা, ওই একই মোবাইল, একই বলতে অনেকটাই সেম, মোবাইলে অনেকটা নিয়ে ট্রাই করছে, কিন্তু অনেক কিছু পার্থক্য আছে। যে আমি মোবাইল ইউজ করি, কম্পিউটারও আছে, সমস্যা নাই। তো লাইট রুম অ্যাডোবির সফটওয়্যার, কিন্তু লাইট রুম কিন্তু আপনার লেয়ার সাপোর্ট করে না, বুঝছি কথাটা? এই হচ্ছে একটা প্রবলেম, লাইট রুম লেয়ার সাপোর্ট করে না। তো এই যে অপশনটা আপনাকে আসতেছে, অপশনটার মিনিং যেটা, তা আমরা চোখ বন্ধ করে ওকে দিয়ে দিই, অথবা কেউ আমরা এই যে ম্যাক্সিমাম যেটা আছে কম্প্যাটিবিলিটি, এটা অফ করে দিয়ে দিই। এটার মিনিংটা আসলে কি সেটা তো বুঝতে হবে। তো এটার মিনিং একটু শুনি, তাহলে আশা করি ক্লিয়ার হয়ে যাবে। আপনি যদি চাচ্ছেন, আপনি সাপোজ চাচ্ছেন যে আমি এই ইমেজটাই এমন কোন সফটওয়্যার দিয়ে ওপেন করবো যেটা লেয়ার সাপোর্ট করে না, মানে সাপোজ লাইট রুমের কথাই ভাবেন, অ্যাডোবি লাইট রুমের কথাই ভাবেন, সেক্ষেত্রে আপনারা কি করবেন, চেক বক্সটা অন করে দিবেন। বুঝতে পারছি, ম্যাক্সিমাম কম্প্যাটিবিলিটি যেটা আছে সেটা আপনারা চেক বক্সটা অন করে দিবেন। তো এটা দ্বারা যেটা হবে সেটা হচ্ছে আপনার ফাইলটা সেভ রাখবে, ঠিক আছে, এর সাথে সাথে একটা ফ্ল্যাট ভার্সনও এর সাথে থাকবে, ডকুমেন্টের মধ্যেই থাকবে। তো আপনি যখন চাবেন, ইচ্ছা করলে আপনি মানে এডিট করতে পারবেন, যেগুলো আর কি আপনার সাপোর্ট করে না, মানে লেয়ার সাপোর্ট করে না। কিন্তু এর ফলে যেটা হবে সেটা হচ্ছে যে আপনার ফাইলের সাইজ বড় হয়ে যাবে, মানে মোটামুটি ডাবলের কাছাকাছি হয়ে যায়।
মোস্ট অফ দ্য টাইম। এখন এটা টোটালি আপ টু ইউ, আপনি কি করবেন। কিন্তু আমি যেটা প্রেফার করি সেটা, আপনার যদি এমন কোনো পসিবিলিটি না থাকে যে আপনি যদি আপনি ওপেন করেন, এডিট করেন, যদি ফটোশপেই করবেন, এমন যদি পসিবিলিটি থাকে, তো যেটা বেস্ট হবে সেটা হচ্ছে আপনি চেক বক্সটা অফ করে দিবেন। বুঝতে পারছি? অফ করে দিয়ে ওকে দিয়ে দিবেন, তাহলে আপনার কি হবে, ফাইলটা পিএইচডি ফাইলে সাকসেসফুলি সেভ হয়ে যাবে। তো পিএইচডি ফাইল কি সবার ক্লিয়ার? কারো কোনো কোশ্চিন আছে? তো এই হচ্ছে ব্যাপার। তো এখন যেটা কথা সেটা হচ্ছে যে আমরা সেভ করলাম, সেভ করার সময় একটা ডায়লগ বক্স আসছিল, তো ডায়লগ বক্সের মিনিং আমরা বললাম, তো অনেক কিছুই বলছি। তো ভাইয়া একটু ভিডিওটা দেখে নিন, হ্যাঁ, যে আমাদের তো এটা রেকর্ড হচ্ছে, সমস্যা নেই, কারণ অনেক কিছু কভার করতে হবে। তো এখন আমরা পিএইচডি ফাইল সেভ করলাম, তো এরপর আসি হচ্ছে পিএইচডির পরে আসি হচ্ছে জেপ্যাকে আসি, ঠিক আছে? জেপ্যাক। তো জেপ্যাক কি, জেপ্যাক ইউজ কেন করা হয় আগে সেটা বলি। জেপ্যাক হচ্ছে সব থেকে পপুলার একটা মানে ইমেজ ফরম্যাট। আর এটা পপুলার হওয়ার কারণ হচ্ছে আমরা যে কোনো ডিভাইসই দেখি, সব ডিভাইসই যতগুলা ইমেজ ভিউয়ার অথবা ইমেজ এডিটিং সফটওয়্যার বলেন, যাই বলেন না কেন, সব কিছুই জেপ্যাক সাপোর্টেড, মানে আমাদের চারপাশে যেগুলো দেখে থাকি আর কি। সেই জন্যই জেপ্যাক হচ্ছে মোস্ট ফেমাস একটা মানে ইমেজ ফরম্যাট। তো জেপ্যাকের যে এই একটা যেটা বললাম, এটা সুবিধা। আর অসুবিধা যেটা হচ্ছে, জেপ্যাক কি করে, জেপ্যাক কোনো লেয়ার সাপোর্ট করে না। তো আমি যদি 4টা লেয়ার ধরে জেপ্যাক বানাই এই ফাইল ফরম্যাটটাকে, সে যেটা করবে 4টা লেয়ারকে একটা লেয়ার করে ফেলবে। তো কিভাবে করবে আমরা একটু পরে দেখতেছি, হ্যাঁ। তো এখন যেটা শুনি, যতটুকু শুনি একটু মনে রাখার চেষ্টা করি। তো জেপ্যাক যেটা করে, জেপ্যাক লেয়ার সাপোর্টেড না, যার জন্য আমরা যদি করি মানে এই ইমেজটাকে যে জেপ্যাকে কনভার্ট করি, তো সে যেটা করবে সেটা হচ্ছে এই 4টা লেয়ারকে ধরে একটা লেয়ার বানাই দিবে, ঠিক আছে? তো এটা একটা অসুবিধা। তো যার জন্য আমরা যদি জেপ্যাকে সাপোর্ট মানে সেভ করি, তা আমরা পরে আর মানে এই অপশন গুলো অ্যাক্সেস করতে পারবো না, মানে এগুলো পার্মানেন্ট হয়ে যাবে, হ্যাঁ। আর এটা অসুবিধা। আর সুবিধা যেটা হচ্ছে যে জেপ্যাক পাথ যেটা আছে না, আমরা যদি এক্সট্রা পাথ অ্যাড করি, পাথ কি জিনিস আমরা ভবিষ্যতে দেখবো, তো এক্সট্রা পাথ যদি অ্যাড করি, জেপ্যাক পাথ সাপোর্টেড, মানে পাথকে রাখতে পারে। জি ভাইয়া। আচ্ছা, এই হচ্ছে কথা। তো এখন আমরা তাহলে ইমেজটা জেপ্যাকে সেভ করার ওয়েট একটু দেখি। তো আমরা ফাইলে গেলাম, ফাইল থেকে সেভ অ্যাজে গেলাম, সেভ অ্যাজ থেকে কি করব, আর জেপ্যাক সিলেক্ট করলাম। তো সিলেক্ট করার পর আমার ছবি চলে আসছে, দেখি। তো এই জায়গায় আমরা আমাদের যে কোনো নাম দেই, কি নাম দিব? আচ্ছা, তো এই জায়গায় আমরা দেখতে পাচ্ছি জেপ্যাক আছে আর নিচে আছে জেপ্যাক 2000। তো 2000 না দিয়ে আমরা বেস্ট রেজাল্টটা যেহেতু চাচ্ছি, সেজন্য আমরা যেটা আছে জেপ্যাক জেপিজি, সেটা আমরা ইউজ করার ট্রাই করবো সবাই। তো করে যদি আমরা সেভ অপশনটা দেই, তাহলে আমাদের কাছে এমন একটা ডায়লগ বক্স আসবে। তো ডায়লগ বক্সের মিনিং কি আমরা আস্তে আস্তে, তো প্রথম যে অপশনটা হচ্ছে ম্যাট। তো ম্যাট দ্বারা কি বোঝায়, সেটা হচ্ছে যে সাপোজ আপনার ডকুমেন্টটা ট্রান্সপারেন্ট, তো ম্যাট যেটা করে সেটা হচ্ছে, আপনারা তো সবাই জানেন যে জেপ্যাক ট্রান্সপারেন্ট মানে ট্রান্সপারেন্ট না, মানে ট্রান্সপারেন্ট সাপোর্ট করে না ট্রান্সপারেন্সি, তাই না? আপনার যেহেতু এটা ট্রান্সপারেন্ট না, কিন্তু আমাদের এখন যে ইমেজটা দেখতেছি এটা তো সমস্যা নেই, এটা তো ব্যাকগ্রাউন্ড আছেই। তো আপনারা এই জায়গা থেকে কেমন টাইপের ট্রান্সপারেন্সি চাচ্ছেন, মানে ব্যাকগ্রাউন্ডে যাচ্ছেন, সেটা দিতে পারেন। কিন্তু এই ক্ষেত্রে আমাদের কাজ করবে না, কারণ এই ক্ষেত্রে আমাদের ব্যাকগ্রাউন্ডটা আছে। এই একটা কাজ ইউজ হয়। আর একটা কাজে জি যেটা ইউজ হয়, যে আপনারা অনেক সময় তারপর নিচে যে অপশনটা দেখতেছি যে ইমেজ অপশন, মানে যেটা পাচ্ছি যে ইমেজ অপশনস, তো এই জায়গায় ফার্স্ট অপশন যেটা সেটা হচ্ছে কোয়ালিটি। তো কোয়ালিটি হচ্ছে ইমেজটার কোয়ালিটি কেমন হবে, তো এটা আমি মানে অন্য যেটাই করেন, ইমেজ কোয়ালিটি সবসময় লার্জ করে দিবেন। কারণ দেখেন আপনার ফাইলের সাইজটা কত ছিল, 6 MB, তাই না? 6 থেকে একটু বেশি। কিন্তু আপনারা যখন জেপিইজি কনভার্ট করলেন, তো এমনি মানে সব থেকে ম্যাক্সিমাম ইমেজ কোয়ালিটি দিয়ে পাচ্ছেন মাত্র এই 313 KB'র মতো, অনেক ছোট একটা ফাইল। সেজন্য সবসময় যেটা ট্রাই করবেন সেটা কি, ফাইল সাইজ যেটা থাকবে সেটা সবসময় ম্যাক্সিমাম করে দেওয়ার চেষ্টা করুন, মানে করে দেওয়ার চেষ্টা করবেন বলতে এটাই করবেন। এরপরে যে অপশনটা আছে সেটা হচ্ছে যে ফরম্যাট অপশন। তো ফরম্যাট অপশন নিয়ে অনেকের অনেক কথা আছে। তো প্রথম যেটা সেটা হচ্ছে বেজ লাইন। তো বেজ লাইন স্ট্যান্ডার্ড যেটা, সেটা হচ্ছে আপনার ইমেজের সাইজ একটু বাড়াই দিবে।
ঠিক আছে, আমাদের একটু বাড়িয়ে দিলে সমস্যা নাই, কিন্তু সব থেকে যদি বেস্ট রেজাল্টটা চান, ইমেজ সেভ করার যদি চান যে আমার ইমেজটা প্রোটেক্টেড থাকবে, আর সব থেকে ইমেজের হাই কোয়ালিটি চাচ্ছি, সেক্ষেত্রে সব থেকে বেস্ট রেজাল্টটা দিবে হচ্ছে আপনার বেজ লাইন অপটিমাইজড, যেটা দেখতে পাচ্ছি না 2 নাম্বার। তো জি অনেকের এটা মনে হইতে পারে যে ভাইয়া আমার তো যেটা বেজ লাইন স্ট্যান্ডার্ড ছিল সেটা তো আমার ফাইল সাইজ বড় দিচ্ছে। তো একটা কথা মাথায় রাখি, বড় জিনিস সবসময় যে ভালো হয় তা কিন্তু না। তো বেজ লাইন অপটিমাইজ এটা হচ্ছে একটু ফাইল সাইজ কমাই দিতে পারে, ঠিক আছে, কিন্তু আমাদের যে ইমেজ যেটা থাকবে, মানে আমাদের যে জেপিইজি ইমেজটা আমরা সেভ করতেছি, এটা সবথেকে বেস্ট রেজাল্ট আমরা পাবো, বুঝছি? তো আমরা ওকে দিয়ে দিলেই জি ভাই। আমাদের কি হয়ে যাবে, আমাদের সেভ হয়ে গেল। তো এবার আমরা একটু আমাদের জেপিজিটা ওপেন করে দেখি আসলে কি হয়। হ্যাঁ, তো এবার আমরা জেপিজিটা ওপেন করে দেখি। তো কি করে দিছে যেটা একটু আগে বললাম, দেখছি আমার এই 2টা ইমেজের মধ্যে পার্থক্য কি আছে, মানে এই সে 4টা লেয়ার ধরে কি করে দিছে, একটা লেয়ার মানে ব্যাকগ্রাউন্ডে কনভার্ট করে দিছে। এটা বলতে পারেন এক প্রকার বড় ধরনের সমস্যা, কিন্তু কিছু করার নাই। তো আমরা জেপিজি দেখলাম, এরপরে যেটা আসে, এরপরে আসে হচ্ছে, তো এবার আমরা টিপ ফাইলটা একটু দেখি, টিপ ফাইল কি জিনিস। তো টিপ ফাইলের নাম তো আমরা আগে সবাই শুনছি, তাই না? টিপ ফাইল সব থেকে পপুলার, মানে টিপ ফাইল ব্যবহার করা হচ্ছে সিলেকশন অ্যাড, যারা যদি আমরা আমাদের লেয়ারের সাথে সিলেকশন অ্যাড করে রাখতে চাই সেক্ষেত্রে আমরা টিপ ফাইল ইউজ করি। আচ্ছা, যে টিপ ফাইল কোথায় ইউজ হয়, হ্যাঁ, তো টিপ ফাইল যেটা, সেটার কাজ হচ্ছে যে সব থেকে টিপ ফাইল ব্যবহার করা হয় যে সেভের জন্য। তো সেভের জন্য বলতে যেটা বোঝাচ্ছে এটা যে ইয়ের জন্য, মানে সিলেকশন সেভ করে রাখার জন্য। এখন সিলেকশন সেভ জিনিসটা কি আমরা আস্তে আস্তে জানবো, এখন যতটুকু বলি এতটুকু একটু মাথায় রাখার চেষ্টা করেন। সাপোজ আমরা এখন পর্যন্ত যেসব সিলেকশন দেখছি এগুলো সব ছোটখাটো সিলেকশন, হ্যাঁ, আমরা আস্তে আস্তে অনেক কঠিন সিলেকশনের দিকেও যাব। ইভেন এমন কিছু সিলেকশন দেখবো যেগুলো হচ্ছে ইম্পসিবল করা, এখন পর্যন্ত ফটোশপে এগুলা পারফেক্টলি করার ওই এখনো আসে নাই, এমন কিছু সিলেকশনও দেখবো। তো সিলেকশন করতে অনেক টাইম লাগে, যখন আপনারা কমপ্লিকেটেড সিলেকশনের দিকে আস্তে আস্তে আগাবেন, যে আপনি সাপোজ 15-20 মিনিট অথবা তার থেকেও বেশি হলো কোনো সাবজেক্ট সিলেকশন করলেন পারফেক্টলি। তো সিলেকশন করার পরে এমন হইতেই পারে যে সিলেকশন করলাম, হঠাৎ করে সিলেকশনটা হারাই গেল, বুঝছি? তো তার জন্য যেটা করা হয়, সিলেকশন সেভ করে রাখা হয়। আমরা দেখবো, যেটা বলতেছি এটা আস্তে আস্তে দেখবো, যখন আমরা সিলেক্ট নিয়ে কাজ করব, সিলেকশন নিয়ে কাজ করব, তখন দেখবো কিভাবে আমরা সিলেকশন আমরা সেভ করে রাখতে পারি। তো সিলেক্ট, যে কোনো সিলেকশন করে আমরা যে সেভ করে রাখি, ওই সেভটা আমরা নর্মালি যেভাবে করি সেটাকে বলে আলফা চ্যানেলের মাধ্যমে করি। তো এই আলফা চ্যানেল সাপোর্ট করে, আচ্ছা পিএইচডি ফাইলও সাপোর্ট করে, কিন্তু সব থেকে ফেমাস যেটা হয় সেটা হচ্ছে টিপ ফাইল, বুঝতে পারছি? সেটাই হচ্ছে টিপ ফাইল, মানে আমার সিলেকশন সেভ করে রাখার জন্য সব থেকে ফেমাস। তো টিপ ফাইল বেশিরভাগ ক্ষেত্রে যে ক্ষেত্রে ইউজ হয় সেটা হচ্ছে যে আপনারা ফ্ল্যাট যে ইমেজ গুলা সেগুলাতে টিপ ফাইলটা বেশি ইউজ হয়। তো এখানে 4টা লেয়ার আছে, সমস্যা নাই। আপনারা টিপ ফাইল ইউজ করা মানে সেভ করার জন্য টিপ মোডে আপনারা গেলেন, মানে সেভে, সেভ অ্যাজে, যে টিপ ফাইল সিলেক্ট করলেন, নাম দেন 3D, সমস্যা নেই, দিয়ে ওকে দেন। ওকে দেওয়ার পরে আমরা যে অপশন গুলো পাচ্ছি, আচ্ছা আর একটা কথা, এটা কিন্তু আমি বললাম যে টিপ ফাইল আপনার সিলেকশন সেভ করে রাখে, এটা কিন্তু জেপ্যাক করতে পারে না। জি ভাই। জেপ্যাক ফরম্যাট কোনো সিলেকশন সেভ করে রাখতে পারে না, যেটা টিপ ফাইল পারে। এই জন্যই যে অল্টারনেটিভ হিসাবে টিপ ফাইল ইউজ করা হয়, কিন্তু টিপ ফাইল আবার পাথ সিলেকশন করতে পারে না, মানে পাথ রাখতে পারে না ফাইলের মধ্যে। আচ্ছা, এই যেগুলা বলতেছি এগুলা এখন ফার্স্ট যারা শুনতেছেন তাদের ক্ষেত্রে একটু সমস্যা হবে, তো সমস্যা নাই, আমরা যখন মোটা প্রতিদিনই তো দেখবো, মানে আসি 50 দিন যে কোনো সফটওয়্যারে তো কাজ করবো, তো আস্তে আস্তে যখন দেখবো তো সেক্ষেত্রে আর কি মনে রাখতে হবে না, একাই এমনি মনে থাকবে। তো এমন একটা টিপ ফাইল যখন সেভ করবো তো এমন একটা ডায়লগ বক্স আসবে, এখানে নান লেখা আসবে। তো এই অপশন একটু পরে আসি, আগে এগুলো একটু দেখে আসি। তো প্রথম যে অপশনটা, হ্যাঁ, এটা হচ্ছে আমার চ্যানেল অর্ডার, বুঝতে পারছি যে পিক্সেল অর্ডার। অর্ডার যেটা দেখতে পাচ্ছি যে ফার্স্টে যেটা দেওয়া আছে সেটা হচ্ছে আর জিবি, ঠিক আছে, লিনিয়ার একটা অর্ডার দেওয়া আছে যেটাকে বলা হচ্ছে ইন্টারলিভড। তো এরপরে যেটা আছে পার চ্যানেল, তো আর আর জি জি বিবি, মানে রেড রেড গ্রিন গ্রিন ব্লু ব্লু। তো
সব থেকে আপনার মানে ইমেজটার যে কালার কারেকশন যেটা আছে সব থেকে বেস্ট রেজাল্টটা আপনারা ফার্স্ট যেটা আছে সেটার থেকে পাবেন। ইন্টারলিভ যেটা অপশনটা আছে সেই জায়গা থেকে আপনারা পেয়ে যাবেন। তো এটা এতটুকু গেল, এরপরে আসি হচ্ছে বাইট অর্ডার। তো কথা হচ্ছে আপনারা কেউ কি ম্যাক ইউজার আছেন এখানে? মানে ম্যাক ইউজার বলতে অ্যাপেল ইউজার আর কি, অ্যাপেলের ল্যাপটপ কম্পিউটার যেটাই বলেন না কেন, ম্যাক ইউজার। আচ্ছা ঠিক আছে, তো না থাকলে তো ভালো, কারণ আজকে মনে হলো আসলে তো আমি তো জাস্ট পিসি এর শর্টকাটই বলি, আমি তো ম্যাক এর কোনো শর্টকাট বলি না। ম্যাকে হচ্ছে যেটা অল্ট বলে এটাকে অপশন বলে, আর কন্ট্রোল যেটা দুইটা কি থাকে, একটা হচ্ছে কন্ট্রোল, কন্ট্রোল নিজেও থাকে, অল্টে অপশন থাকে, মানে অল্টটা অপশন নামে থাকে, আর কন্ট্রোল নিজেও থাকে। তো আমি যখন বলি তখন তো জাস্ট পিসি শর্টকাট বলে দেখাই দেই, ম্যাগের গুলা বলি না। তো যেহেতু নাই আপনারা সেহেতু ভালো। তো এখন যেহেতু আমরা আসি, থাকি আর না থাকি এই জিনিসটা একটু মাথায় রাখি। সেটা হচ্ছে যে বাইট অর্ডার যেটা, হ্যাঁ এটা হচ্ছে আইডিএম পিসি, এইটা যে রেজাল্ট দেয় ম্যাক ইনটাস যেটা আছে, আপনি ম্যাক ইউজার হলেও সেম রেজাল্টটাই দেয়। বুঝতে পারছি? মানে বাইট অর্ডার যেটা সেটা পিসি জি অপশন ভাই। সিলেক্ট করলে আপনি যে রেজাল্টটা পাবেন, ম্যাকিনটাস যে অপশনটা আছে এটা সিলেক্ট করলে সেম রেজাল্টটাই পাবেন, পার্থক্যটা হবে না তেমন। আচ্ছা, এরপর আসে হচ্ছে লেয়ার কম্প্রেশন। তো লেয়ার কম্প্রেশন যে অপশনটা আছে এটাতে যদি আপনারা একটু খেয়াল করেন, তো আপনারা এটা তিনটা অপশন পাবেন। সেটা হচ্ছে যে ফার্স্ট যেটা অপশন দেখতে পাচ্ছেন যে RLE, সেকেন্ড যেটা অপশন ZIP, আর থার্ড যেটা অপশন সেটা ডিসকার্ড লেয়ার এন্ড সেভ এ কপি। আচ্ছা, তো প্রথম যেটা অপশন আছে সেটার যদি পাশে একটু দেখেন যে ফাস্টার সেভস এন্ড বিগার ফাইল, আমরা তো এটাই চাচ্ছি। মানে আমার ফাইলটা এটা হচ্ছে বিগার হলে সমস্যা নাই, আমরা চাচ্ছি হচ্ছে সব থেকে বেস্ট রেজাল্ট, তাই না? আমাদের ইন্টেনশন হচ্ছে বেস্ট রেজাল্টটা পাওয়া। তো যেটা হচ্ছে আপনারা RLE দেখতে পাচ্ছেন, তো এটা ফার্স্টে সেভ করতেছে, সমস্যা নাই, বিগার ফাইল রাখার মাধ্যমে এর যে আশেপাশে যে পিক্সেল ডিটেলস মানে ইমেজ ডিটেলস বলেন, ইমেজের কোয়ালিটি বলেন, দুটাই ঠিক রাখার ট্রাই করতেছে। তো দেখেন একটু খেয়াল করে, আমাদের এতক্ষণ যেটা বললাম এটা বাই ডিফল্টে আসতেছে, আমরা কিন্তু কোনো কিছু পরিবর্তন করতেছি না, জাস্ট একটু বললাম অপশন গুলা কি কোনটা কি কাজের। তো এখন যেটা পরিবর্তন করার দরকার সেটা হচ্ছে ইমেজ কম্প্রেশন, যেটাতে আমরা এখন পর্যন্ত আসি নাই। তো বাই ডিফল্ট এটা নান থাকে, কিন্তু আমরা যেটা দিব সেটা হচ্ছে LZW, ঠিক আছে? আচ্ছা, এটা একটা বলতে পারেন ভাই এটা তো জেড, আপনি জি বললেন কেন? তো আমেরিকান ইংলিশে আর কি জেড কে জি বলা হয়, আর যেটা জি বলি আমরা এটা জি, দুটার মধ্যে একটু পার্থক্য আছে, যেটাই হোক। তো এটার মিনিং কি LZW? তো এটার মিনিং যেটা সেটা হচ্ছে লসলেস কম্প্রেশন। বুঝতে পারছি? লসলেস কম্প্রেশন যেটা বলে সেটা হচ্ছে যে ইনক্রিজ ফাইল সাইজ, ঠিক আছে? আপনার যে লেয়ার গুলো আছে এগুলো হচ্ছে আপনার ফাইল সাইজ বড় করে দিবে। তো কথা হচ্ছে যে টিপ ফাইল যখন ইউজ করবেন তখন মানে ট্রাই করবেন যে এটা ফ্ল্যাট ইমেজ রাখার। বুঝতে পারছি? যখন টিফটা ইউজ করবেন তো ফ্ল্যাট ইমেজ রাখার ট্রাই করবেন। তো ফ্ল্যাট কিভাবে করবেন এটা হচ্ছে ফার্স্ট কথা। তো ফ্ল্যাট করার ওয়ে হচ্ছে যে আপনারা লেয়ার থেকে ফ্ল্যাটেন ইমেজ দেখতে পাচ্ছি, জাস্ট ক্লিক করলে ফ্ল্যাট হয়ে যাবে। জি। এটা একটা ওয়ে, আর একটা ওয়ে হচ্ছে যে আপনারা এই যে কর্নারেও যদি যান, তো যাওয়ার পরে এই যে ফ্ল্যাট অপশনটা পেয়ে যাবেন। তো দুইভাবে ফ্ল্যাট করতে পারেন। আর আমি পার্সোনালি যেটা ইউজ করি আমি কিবোর্ড শর্টকাট ইউজ করি, তো ফটোশপ এটার কোনো কিবোর্ড শর্টকাট দেয় না আমার ম্যানুয়ালি, তো আমি সেটা বলতে যাচ্ছি না। তো এইভাবে আপনারা টিপ ফাইলটা মানে সেভ করতে পারেন, আর ফিউচার ইউজও করতে পারেন সিলেকশনের জন্য। তো আমরা যখন সিলেকশন দেখবো তখন আমরা আরো ক্লিয়ার হয়ে যাব, মানে দেখলে বুঝতে পারবো। তো পিএনজির নামটা মানে আমরা সবাই জানি মোটামুটি। তো আচ্ছা, তো যেটা বলতেছিলাম, পিএনজি যেটা করে সেটা হচ্ছে ট্রান্সপারেন্ট রাখে। তো ট্রান্সপারেন্সি কি জিনিস সবাই তো জানি, তাই না? কারোর কোনো কনফিউশন আছে? এখন আপনার যদি কোনো ইমেজ আপনি ট্রান্সপারেন্ট হিসেবে সেভ করে রাখতে চান, তো সেক্ষেত্রে আমরা পিএনজি ইউজ করে থাকি। তো ট্রান্সপারেন্ট আগে একটু করি, হ্যাঁ, তারপর একটু দেখেন। আমরা আগে এটাকে ফ্ল্যাট করে ফেলি, ফ্ল্যাটেন ইমেজ। তো ফ্ল্যাট করার পর আমরা যেটা করব সেটা হচ্ছে এটাকে ট্রান্সপারেন্ট বানাই নেব। তো ট্রান্সপারেন্ট বানানোর জন্য যেটা করব, থাক, লেয়ারের নাম লেয়ার জিরোই থাক।
সিলেক্ট করলাম, ডিলিট দিয়ে দিলাম, কন্ট্রোল ডি। এখন যেটা দেখতেছি এটা হচ্ছে আমার ট্রান্সপারেন্সি, মানে চেকার বোর্ড দেখতে পাচ্ছি না, এটাই হচ্ছে আমার ট্রান্সপারেন্সি। আর পেছনে যেটা দেখতেছি এটা আসলে আমাদের শ্যাডো ছিল, শ্যাডোর কালার চলে আসছে। তো এটা একটু কনসিডার করেন সবাই, সমস্যা নেই। তো এখন যেটা দেখতে পাচ্ছি এটা হচ্ছে আমার ট্রান্সপারেন্সি, তাই না? তো আপনারা যদি এই ফাইলটাকে সাপোজ জেপ্যাকে সেভ করতে করেন, তাহলে যেটা হবে সেটা হচ্ছে আপনার পেছনে ব্যাকগ্রাউন্ড কালার চলে আসবে। যেহেতু আমরা এটা ট্রান্সপারেন্ট রাখতে যাচ্ছি, তো আমাদের এক মানে এমন ফাইল ফরম্যাট এটাতে, এমন ফাইল ফরম্যাট এটা সেভ করতে হবে যেন এটা ট্রান্সপারেন্ট থাকে। তো এই ক্ষেত্রে আমরা পিএনজিটা মানে সব থেকে বেশি ইউজ করে থাকি। পিএনজি এর জন্য আর কি ফেমাস। তো পিএনজি যখন আমরা সেভ করতে যাব, তো সেক্ষেত্রে আমরা ফাইলে গেলাম, ফাইল থেকে সেভ অ্যাজ এ গেলাম বরাবরের মতোই। তো যাওয়ার পরে আমরা এই জায়গা থেকে পিএনজিটা সিলেক্ট করব। পিএনজি কোথায় আছে দেখলে বুঝতে পারবেন, এই যে নিচের দিকে। আচ্ছা, নিচের দিকে পিএনজি আছে। তো দিয়ে আমরা যদি সেভ অপশনটা দেই তাহলে এমন একটা ডায়লগ আসবে। তো বাই ডিফল্ট আপনারা দেখবেন এই অপশনটা করা মানে চেক মার্ক করা নাই। তো এই জায়গায় আমরা কয়েকটা অপশন পাচ্ছি, লার্জ ফাইল সাইজ, তারপরে মিডিয়াম ফাইল সাইজ, স্মলেস্ট ফাইল সাইজ। আমরা লার্জ ফাইল সাইজ যেটাই হোক, তো এটার যেটা রেজাল্ট দেয় সেটার দিকে তাকাবো, ঠিক আছে? লার্জ ফাইল সাইজ যেটা করতেছে সেটা হচ্ছে আমার সব ডকুমেন্ট গুলো রাখতেছে, আমার ইমেজের যে ডিটেলস গুলো আছে। ডিটেলস বলতে আমি যেটা বোঝাচ্ছি যে লুমিনেন্স লেভেল। এখন লুমিনেন্স লেভেল কি জিনিস আমরা আস্তে আস্তে জানবো, জাস্ট এতটুকুই মাথায় রাখেন, লার্জ ফাইল সাইজে সব থেকে বেস্ট রেজাল্ট আমরা পেতে পারি। বুঝছি কথাটা? আচ্ছা, তো এরপরে যদি আমরা লার্জ ফাইল সাইজ সিলেক্ট করলাম সমস্যা নাই, কিন্তু আমরা যদি একটু খেয়াল করি আমাদের নিচে আর একটা অপশন আছে, মানে এর সাব অপশন, সেটা হচ্ছে কি, তো ইন্টেলিজেন্স যে অপশনটা আছে সেটা যেটা করে সেটা হচ্ছে আপনার ফাইলের সাইজ তেমন একটা মানে পার্থক্য হয় না, কিন্তু এডিশনাল কিছু জিনিসপত্র একটু চেঞ্জ করে দেয়, মানে যেটা হেল্পফুল হয়। তো সেক্ষেত্রে আপনারা অন করাটাই বেটার আমি মনে করি। এখন আপনারা করতে পারেন, সমস্যা নেই। জাস্ট যদি আপনারা এখন সেভে ক্লিক করে দেন তাহলে এটা সেভ হয়ে যাবে আপনার ইয়েতে, হ্যাঁ, পিএনজি ফাইলে। তো এখন পিএনজি ফাইলে তো সেভ করলাম, এখন আপনারা কেউ তো বলেন না পিএনজি ফাইলে আপনাদের প্রবলেম আছে কিনা। তো যদি কারোর প্রবলেম থাকে একটু খেয়াল করেন, আমরা একটু ক্লিয়ার হয়ে যাই এখান থেকে। তো সাপোজ আপনারা পিএনজি ফাইলে সেভ করলেন, কেন করলেন? আমরা আমাদের জেপ্যাক যেটা ফরম্যাটে সেভ করছিলাম সেটা এখানে নিয়ে আসলাম, তার সাথে সাথে আমরা পিএনজি ফাইলও মানে পাশে অন করি, মানে ওপেন করি। তো ওপেন করার ফলে একটা জিনিস দেখেন, সাপোজ আমি চাচ্ছি যে আমার এই যে জেপ্যাক ইমেজটা আছে, তো এই জায়গায় আমি আমার পিএনজিটা নিয়ে আসবো। তো নিয়ে আসেন, সমস্যা নাই, জাস্ট ক্লিক করেন ডুপ্লিকেট দিয়ে আপনি 3D জেপ্যাক নিয়ে আসলেন। তো একটার উপর একটা ওভারল্যাপ হয়ে আছে, তো এই জন্য বোঝা যাচ্ছে না, আপনি কন্ট্রোল টি দিয়ে এটা ছোট বড় করেন। তো মোটামুটি এই সাইজে করলাম, করে পাশে এটা সেট করে দিলাম। এই তো ইন্টার দিলেন। তো এই একটা আমার পিএনজি, এটার কোনো ব্যাকগ্রাউন্ড নাই। এটা একটা সুবিধা যার জন্য যেটা হচ্ছে আমরা যখন ইচ্ছা তখন যেখানে ইচ্ছা সেখানে এটা বসাইতে পারতেছি, মানে যে ব্যাকগ্রাউন্ডের পেছনে বসাবো সেই ব্যাকগ্রাউন্ডের নিয়ে নিবে সে। তো এইভাবে আপনারা কি করতে পারেন, আপনারা পিএনজি ফাইলটা সেভ করতে পারেন। তো সবাই তো বুঝছেন তাই না? কার কোনো কোশ্চিন আছে? তো এইভাবে আমরা কি করতে পারি, আমাদের পিএনজি যেটা থাকবে পিএনজি ফাইল সেটা সেভাবে আমরা সেভ করতে পারি। আচ্ছা, এরপরে যে অপশনটা আসে, তো এরপরে আর একটা অপশনের কথা বলছিলাম, সেটা গিফ, GIF। তো গিফট সম্পর্কে আমরা তো মেসেঞ্জারে দেখছি, তো এটার কাজ কি কেউ বলতে পারি? আচ্ছা, তো আমরা তো এইটা তো জানি তাই না, ফটোশপে আমরা ভিডিও এডিট করতে পারি। তো যখন আমরা কোনো মানে কোনো ইমেজ অ্যানিমেট করব, তখন আমাদের তো করলাম, ঠিক আছে, ফটোশপে করলাম, সমস্যা নেই। তো করার পরে সেটা তো আমাদের তো এই রেজাল্টটা পাইতে হবে তাই না? তো এই অ্যানিমেট আর কি, যদি কোনো কিছু অ্যানিমেট করি, তো রেজাল্ট পাওয়ার জন্য আমরা যেটা ইউজ করে থাকি সেটাই হচ্ছে আমাদের, মানে যে ফাইল ফরম্যাটটা অ্যানিমেট সাপোর্ট করে সেটা হচ্ছে আমাদের, যেটা বললাম, অনেকে বলে GIF, বলে অনেকেই, কিন্তু আপনারা সমস্যা নাই, আপনারা কি বলতে পারেন, সমস্যা নেই।
আসলে এটা অ্যাপ্রুভেড বলে তেমন কিছু নাই, যেহেতু এটা ফাইল ফরম্যাট। জেড আইপি অনেকে বলে, অনেকে জিপ ফাইলও বলে, তো এটা এমনই, আপনারা গিফ বলতে পারেন। তো ঠিক আছে, তো গিফ ফাইল ফরম্যাট আমরা কখন ইউজ করব? আমরা গিফ ফাইল ফরম্যাট কখন ইউজ করব? যখন আমরা অ্যানিমেট সেভ করতে যাবো, অ্যানিমেটেড কোনো কিছু সেভ করতে যাবো। তো এটা কোথায় আছে? আমরা যদি সেভে যাই, মানে সেভ অপশনে যাই, তো সেক্ষেত্রে আমরা যদি একটু খেয়াল করি, সেক্ষেত্রে আমরা দেখতে পাবো যে এই যে ফাইল ফরম্যাট আছে GIF গিফ, তো এটাতে যখন আমরা সেভ দিব তখন আমাদের এমন একটা অপশন আসবে। তো এইটা যেটা কাজ করে আপনাকে, সেটা হচ্ছে আপনি যে সেভটা করবেন, তো সেভের যেসব অপশনগুলো আছে সেগুলো আপনাকে মানে সেট করতে হবে। তো জিপ ফাইলে যেটা মানে বলতে পারেন সেটা হচ্ছে যে কালার গ্যামেট নামে একটা জিনিস আছে, মানে কতগুলা কালার আপনি একটা ইমেজের মধ্যে রাখতে পারবেন, সেটার যদি একটু খেয়াল করেন মাত্র 256টা কালার আমাদের যেটা জিপ ফাইল আছে এটা হচ্ছে রাখতে পারে। তো খুব রিয়েল ইউজ হয়, আর আমাদের ইমেজের জন্য তেমন আমরা ইউজ করি না, কিন্তু যেটা বললাম, যদি আপনারা এটা অ্যানিমেটেড করতে চান অথবা অ্যানিমেটেড কোনো কিছু সেভ করতে চান, তবে একমাত্র ফাইল ফরম্যাট সেটা হচ্ছে আমাদের GIF গিফ ফাইল। তো সবাই তো ক্লিয়ার? কারো কোনো কোশ্চিন আছে? আচ্ছা ভাই, এই ফটোটা মানে জিপ ফাইল ফরম্যাট করলে কিরকম হবে? কিছুই কোনো দেখান তো। পরিবর্তন? হ্যাঁ ভাইয়া, ভালো একটা এটা কোশ্চিন। তো কোনো অ্যানিমেটেড ফটো না। হ্যাঁ, ভাইয়া জিপ ফাইল তো অনেকগুলো ইমেজ লাগে, দুই একটা দিয়ে তো হবে না, অনেকগুলো ইমেজ তো এটা হচ্ছে অ্যানিমেটেড হবে। অনেকগুলা ফ্রেম আপনাকে সেভ করে রাখতে পারে, বুঝছেন? আমি এটাকে যদি করি, আমার তো এটাতে একটাই মানে লেয়ার, একটাই ফ্রেম, তো এটাতে তেমন কোনো পরিবর্তন হবে না। কথাই ক্লিয়ার ভাইয়া? জি ভাই, মানে আরো দুই একটা ফটো অ্যাড করতে হবে এখানে, জি জি জি। তাহলে সেটা দেখান। অনেকগুলা ফ্রেম থাকে, সেক্ষেত্রে এটা কাজে দেয়। এই এমনি নর্মাল আমরা যেগুলা দেখলাম এখন পর্যন্ত, যে পিএইচডি, তারপর জেপ্যাগ, তারপর দেখলাম হচ্ছে টিফ, তারপর আরেকটা কি দেখলাম, PNG, তো এগুলাই বেশিরভাগ ইউজ হয়ে থাকে। আর এটা আপনারা দেখেন অনেকে যে মেসেঞ্জারও দেখতে পারেন, এখন যেহেতু মেসেঞ্জার অনেক ফেমাস, যে অ্যানিমেশন টাইপের কিছু আমরা পাই, যেটাকে লেখাই থাকে ওখানে, যে জিফ লেখা থাকে। তো এই হচ্ছে ব্যাপার, তো এই জন্য আর কি বললাম, অনেকগুলো ফ্রেম যদি একসাথে থাকে, সেক্ষেত্রে আপনি চাচ্ছে, আপনি দেখতে পাচ্ছেন হ্যাঁ আমি এটা অ্যানিমেট করলাম, কিন্তু এটা তো আমার সেভ করতে হবে, তাই না? সেই ফাইল ফরম্যাটে তো সেভ করতে হবে। তো একমাত্র ফাইল ফরম্যাট যেটা এটা সাপোর্টেড, সেটাই হচ্ছে আমাদের এই সেই জিফ। বুঝছি কথা? লুমিনেন্সের অনেকগুলো নাম আছে, সবাই কি শুনতে পাচ্ছেন? আমরা যখন কোনো ইমেজ দেখি আর কি, অনেক সময় এটাকে টোন বলে, এটাকে শ্যাডো বলে, অনেকে হাইলাইটস বলে। তো মেন যেটা জিনিসটা থাকে সেটা হচ্ছে লুমিনেন্স, ঠিক আছে? এই লুমিনেন্সটা মাপা হয় কিভাবে? মেজারমেন্টের জন্য। লুমিনেন্স মেজারমেন্টের জন্য এটাকে অনেক মানে ভাগে ভাগ করা হয়, 256 ভাগে ভাগ করা হয়, যেটা হচ্ছে জিরো সব মানে পারফেক্ট ব্ল্যাক, আর হচ্ছে হোয়াইট 255 আর কি, 255 আর জিরো দুইটা মিলে 256, এতটুকু বুঝছি। এই জিরো থেকে 255 টোটাল 256, যেটা হচ্ছে জিরো হচ্ছে, আমরা জিরোকে যেটা বলি সেটা হচ্ছে পারফেক্ট ব্ল্যাক, আর 255 কে বলে থাকি পারফেক্ট হোয়াইট। আর এর মধ্যে যেটা থাকে জিরো থেকে 254, এটা হচ্ছে আস্তে আস্তে মানে ব্ল্যাক থেকে গ্রে, গ্রে থেকে আস্তে আস্তে হোয়াইটের দিকে আগাইতে থাকে, সমান ভাগে ভাগ হয়ে, এটাকে আমরা লুমিনেন্স বলি। তো এখন কথা হচ্ছে, একটা ইমেজ যদি লুমিনেন্সই থাকে তাহলে কালার কোথা থেকে আসলো, তাই না? এটা তো নর্মাল কোয়েশ্চেন হওয়ার কথা। তো কালারের বেসিকটা কি সেটা একটু দেখি। কালার আসে হচ্ছে চ্যানেল থেকে, কালার আসে চ্যানেল থেকে। তো চ্যানেলের দিকে যদি আমরা তাকাই, প্রত্যেকটা চ্যানেলের দিকেই যদি আমরা তাকাই, তো দেখতে পাবো গ্রে, মানে গ্রে বলতে ব্ল্যাক এন্ড হোয়াইট ইমেজ দেখতে পাবো, বুঝতে পারছি? তো প্রত্যেকটা ব্ল্যাক এন্ড হোয়াইট ইমেজ একসাথে হয়ে চ্যানেলগুলো আসে, মানে চ্যানেল বলতে ব্ল্যাক এন্ড হোয়াইট চ্যানেলগুলো একসাথে হয়ে আমাদের কালার জিনিসটা আসে। এই সম্পর্কে আমি একদিন কথা বলছিলাম। তো আরেকটু একটু দেখেন, আমরা যদি রেড চ্যানেল, জাস্ট রেড চ্যানেলে ওই আমরা লুমিনেন্স ভ্যালুটাই দেখতে পাবো, গ্রিন চ্যানেলও যে বললাম যে লুমিনেন্সের যে ব্যাপারটা এটাই দেখতে পাবো, ব্লু চ্যানেলও এটাই দেখতে পাবো। তো যখন দুইটা চ্যানেল একসাথে হয়, তখন আস্তে আস্তে কালার গুলো আসা শুরু করে। যে কোনো দুইটা চ্যানেল একসাথে হয় তখন কি হয়, আস্তে আস্তে আমাদের ইমেজটাতে কালার আসা শুরু করে।
তো প্রত্যেকটা চ্যানেল একসাথে হয়ে পারফেক্ট কালার যেটা সেই কালারটা আসে, পারফেক্ট হোয়াইট কালারটা আসে। তো এখন যেটা কথা সেটা হচ্ছে যে আমার যে কোন ইমেজের কালার মানে কালার বলতে যে ব্রাইটনেস যেটাকে বলে সেটা ঠিক আছে কিনা সেটা বুঝবো কিভাবে? সেটা বোঝার একমাত্র ওয়ে হচ্ছে চ্যানেল। ঠিক আছে, চ্যানেল থেকে আমরা বুঝতে পারবো যে আমাদের যে ইমেজটা দেখতেছি এইটার মানে যে কালারটা বলতে ব্রাইটনেস এর যে ব্যাপারটা এটা ঠিক আছে কিনা এটা মেজার আমরা করতে পারি আমাদের চ্যানেলের যে লুমিনেন্স লেভেল সেটা দেখে। তো এখন অনেক কথা বললাম, তো বুঝতে সমস্যা হওয়াটাই স্বাভাবিক। এখন যেটা বলতেছি সেটা একটু দেখেন তাহলে বুঝতে পারবেন। সাপোজ আমার রেড চ্যানেলের কথাটা একটু ভাবেন। তো রেড চ্যানেলে সব থেকে ডার্ক পার্ট আছে কোথায়? তো এইগুলা আমার সব থেকে ডার্ক হওয়ার কথা, তাই না? ঠিক আছে, তো যেটা বললাম এটা হচ্ছে যে কোনো চ্যানেলের ক্ষেত্রেই সত্য। এটা আমি যেই চ্যানেলে যাই সেই চ্যানেলের ক্ষেত্রে এই কথাটা সত্য, কিন্তু ব্যাপার হচ্ছে যদি আমার এগুলা ডার্ক হওয়ার কথা হয় মানে ব্ল্যাক কালার হওয়ার কথা হয়, কিন্তু এটা ব্ল্যাক কালার নাই। আমি কিভাবে বলতেছি একটু দেখেন। আমি আমার কালারের যে মুডটা আছে এই জায়গায়, যে আমি অপশন থেকে আমি এইচএসবি স্লাইডার যেটা আছে সেটা সিলেক্ট করলাম। কালারের অপশন থেকে এইচএসবি স্লাইডার দেখতে পাচ্ছি বাই ডিফল্ট হ্যাঁ হিউ ভাই। থাকে, তো এটার থেকে আমরা কি করলাম এইচএসবি স্লাইডার সিলেক্ট করলাম। সিলেক্ট করে আমরা আই ড্রপারে গেলাম, আই ড্রপার আই ফর আই ড্রপার আই প্রেস করলে হবে কিবোর্ডে অথবা আই ড্রপার এখানে দেখতে পাচ্ছি যে জাস্ট কিচ্ছু না, আমি যদি আমার এই যে জায়গায় আর কি ডার্ক হওয়ার কথা নাকের নিচে এখানে যদি ক্লিক করি তো দেখতে পাচ্ছি আমার ব্রাইটনেস এর ভ্যালু কত 26 দেখা যাচ্ছে। এইটা আমার আরো কম হওয়া উচিত ছিল, কিন্তু আমি এই জায়গায় দেখতে পাচ্ছি 26 মানে। তারপর গ্রিন চ্যানেলে যদি যাই সেই ক্ষেত্রে আমি কত দেখতে পাবো 23। ব্লু চ্যানেলে গেলে অনেক ডার্ক, সেক্ষেত্রে আমি 22 দেখতে পাচ্ছি। তো এই ইমেজটা দেখে যতটুকু বোঝা যাচ্ছে যে এই ইমেজের কালার কারেকশনের প্রবলেম আছে, এতটুকু তো আপনাদের ক্লিয়ার তাই না? তো এই টাইপের প্রবলেম গুলা তো আমরা চ্যানেল থেকে এটা বুঝলাম। তো যদি আর বলতে পারেন ভাই আরজিবি তো দেখাইলেন না, আরজিবি তে গেলেও আপনি সেম জিনিসটাই দেখতে পাবেন যে ব্রাইটনেস যেটা এটা দেখেন মোটামুটি এই 25 থেকে 29 এর মধ্যেই থাকতেছে। তো আচ্ছা, এখন এই প্রবলেম সলভ করার জন্য যেটা করা হয়, যেটা মানে সব থেকে বেশি ইউজ করা হয়, বেশিরভাগ মানুষ যেটা বেশি ইউজ করে সেটা হচ্ছে যে ফটোশপের কিছু অটো আছে ফাংশন আছে। তো তার মধ্যে একটা হচ্ছে আপনারা যদি ইমেজের মধ্যে যান তো 3টা অটো ফাংশন পাবেন। হ্যাঁ, কি দেখতে পাচ্ছি আমরা 3টা অটো ফাংশন পাচ্ছি। তো আমরা যদি এই ক্ষেত্রে কন্ট্রাস্টটা সিলেক্ট করি, কন্ট্রাস্ট কন্ট্রাস্ট যেন কি করে, ব্রাইট এরিয়াটাকে আরো ব্রাইট করে, ডার্ক এরিয়াটাকে আরো ডার্ক করে দেয়। তো কন্ট্রাস্ট যদি সিলেক্ট করি তো দেখতে পাচ্ছি আমার সব চ্যানেলেই মানে এটা কন্ট্রাস্ট ইফেক্ট ফেলছে। তো এখন যদি আমরা আই ড্রপার দিয়ে আবার মেজারমেন্ট করি তো এখন দেখেন আমার ভ্যালুটা দেখেন আমি দেখতে পাচ্ছি 0 হয়ে গেছে, রেডেও 0 হয়ে গেছে, গ্রিনে যদি গ্রিনেও আমার ব্রাইটনেস 0, ব্লুতে গেল ব্লুতেও 0। বুঝতে পারলাম এটা জাস্ট এই ইমেজের ক্ষেত্রে না, যে কোনো ইমেজের ক্ষেত্রে এটা সত্য। আচ্ছা, তো আমরা যে অটো এখন কি ইউজ করলাম, আমরা মোটামুটি আমরা এট ফার্স্ট যেটা ইউজ করলাম সেটা হচ্ছে অটো কন্ট্রাস্ট। তো কন্ট্রাস্টের কাজ আমরা তো মোটামুটি সবাই ভালোভাবে জানি। তো কন্ট্রাস্টের কাজ হচ্ছে যে ব্রাইট পোর্শনকে ব্রাইট করা আর ডার্ক পোর্শনকে ডার্ক করে দেওয়া, এটাই কাজ। তো এখন আমরা আরেকটা ইমেজ ওপেন করি। আচ্ছা, তো এখন ঠিক আছে আমরা ম্যানুয়ালি সবকিছু শিখবো, কিন্তু যেটা ব্যাপার হচ্ছে সেটা হচ্ছে যে ফটোশপের কিছুদিন প্রত্যেক বছর একটা হয়, যারা ফটোশপ ইউজার তাদের একটা করা হয়, কি কে কিভাবে সফটওয়্যার ইনস্টল করে সেটার একটা পরিমাপ করা হয়। তো দেখা গেছে যে অটো যে 3টা অপশন আছে না আমরা দেখতে পাচ্ছি না, অটো যে 3টা অপশন আছে এইটা হচ্ছে ফটোশপের যারা ইউজার আছে টপ 10 কমেন্টের মধ্যে একটা, মানে মানুষ এত পরিমাণে অটো ইউজ করে থাকে। তো আমরা ম্যানুয়ালি শিখবো ঠিক আছে, কিন্তু তার আগে যে অটোর যে মিনিংটা আমরা একটু সেটা বোঝার ট্রাই করি, যে প্রত্যেকটা অটো যে সেটিংটা সেটা কিভাবে কাজ করে সেটা একটু আমরা সবাই একটু বোঝার ট্রাই করি। তো প্রথম যেটা আমরা একটু কন্ট্রাস্টটা দেখি যে অটো কন্ট্রাস্ট কি কাজ করে। তো তার জন্য আমরা কি করলাম, আমরা কন্ট্রাস্টে গেলাম, অটো টোনে যাই আগে ফার্স্টে, তারপর আমরা কন্ট্রাস্টে যাব। তো ঠিক আছে, ফার্স্ট হচ্ছে অটো টোন।
তো অটোটোন কি কাজ করে এটা বোঝার জন্য আমাদের যেটা করতে হবে, আগে অটোটোনটা সিলেক্ট করতে হবে, তাই না? আমরা ইমেজ গেলাম, ইমেজ থেকে অটোটোনটা সিলেক্ট করলাম। তো সিলেক্ট করার পর আমরা যেটা দেখতে পাবো সেটার কাজটা কি আসলে? অটোটোন যেটা করে সেটা হচ্ছে চ্যানেল বাই চ্যানেল আমার লুমিনেন্স লেভেলকে চেঞ্জ করে ইন্ডিপেন্ডেন্টলি। কথা বুঝতে পারছি? আসলে জিনিসগুলো টেকনিক্যাল, কিন্তু আসলে জানার দরকার, সেজন্য আর কি এগুলা নিয়ে আলাপ আলোচনা করা। অটোটোন যেটা করে সেটা হচ্ছে চ্যানেল বাই চ্যানেল কি করে, চ্যানেল বাই চ্যানেল লুমিনেন্স লেভেলকে চেঞ্জ করে ইন্ডিপেন্ডেন্টলি। তো তার জন্য যেটা হয় সেটা হচ্ছে কালার চেঞ্জ হয়। যে আপনার যদি এমন কোনো সিচুয়েশন আপনি ফেস করেন, একটু দেখেন আমার যেটা মেন সাবজেক্টটা ছিল, ঠিক আছে, তো মেন সাবজেক্টের এই কালারগুলো একটু দেখেন। যে আমার যেটা যেটা হোয়াইট কালার হওয়া উচিত ছিল সেটা আমরা কি দেখতে পাচ্ছি, গ্রিন কাস্ট দেয়া, তাই না? তো কিভাবে কাজ করে এটা যখন জানতে পারবো তখন আমরা বুঝতে পারবো যে কখন কোনটা ইউজ করা বেটার হবে, আর আমরা অ্যাপ্লাই মেথডেও যাব। ঠিক আছে, কিন্তু একটু পরে, আগে আমরা বেসিকটা কমপ্লিট করি। ঠিক আছে, তো প্রথম যে কমান্ডটা সেটা হচ্ছে আমার অটোটোন। অটোটোন যেটা করে সেটা হচ্ছে প্রত্যেকটা চ্যানেল, যে তিনটা চ্যানেল আমরা দেখতে পাই না আরজিবি ইমেজের কয়টা চ্যানেল থাকে, তিনটা চ্যানেলকে সে চ্যানেল বাই চ্যানেল বাই চ্যানেল ইন্ডিপেন্ডেন্টলি লুমিনেন্স লেভেলটা চেঞ্জ করে, যার কারণে কালারটা চেঞ্জ হয়। বুঝতে পারছি? যে সাপোজ এই জি ভাই। আমরা এখন যেটা দেখতে পাচ্ছি সেটাতে গ্রিন কাস্ট বোঝা যাচ্ছে, যে দেখো যেমন আমার যে ব্যাকগ্রাউন্ড যেটা, এটাতে বুঝতে পারছি যেটাতে গ্রিন কাস্ট আছে, একটা গ্রিনিশ একটা ভাব আছে। জি ভাই। তো যখন আমরা দেখতে পাই, যখন আমরা অটো টোনটা ইউজ করব তখন কি হয়ে যাচ্ছে, পুরা আমার ইমেজটার কালারই চেঞ্জ হয়ে যাচ্ছে, তাই না, টোটালটা। এটা কি করতেছে, এটা যেটা করতেছে সেটা হচ্ছে যে এটা হাইলাইটস ইমেজের এই সাবজেক্টের যে ইমেজটা আমরা নিয়ে কাজ করি অটোটোন, এটার যে হাইলাইট যেটা আছে সেটাকে ধরে সে হোয়াইট করে দিচ্ছে, যেটা ব্ল্যাক ডার্ক পোর্শন যেটা আছে সেটাকে ধরে হোয়াইট ব্ল্যাক করে দিচ্ছে, বুঝছি? যেটা হাইলাইট সেটাকে হোয়াইট করে দিচ্ছে, যেটা ডার্ক আছে শ্যাডো সেটাকে ধরে ব্ল্যাক করে দিচ্ছে। আর মিড টোন যেটা থাকে যেই কালারই থাকুক সেটাকে কি করতেছে, সে হচ্ছে গ্রে কালার করে দিচ্ছে। যেহেতু এটা প্রত্যেকটা চ্যানেলে ইন্ডিপেন্ডেন্টলি কাজ করতেছে সেহেতু এটার কালারটা চেঞ্জ হচ্ছে। কথা কি বুঝতে পারছি এবার? জি ভাই। কার কোনো সমস্যা আছে? না। আচ্ছা, এটা হচ্ছে আমার অটো টোনের কাজ। এখন যদি আপনারা দেখেন যে অটো কন্ট্রাস্ট, এটার কাজ কি? এটার কাজ হচ্ছে অনেকটা আপনারা এইভাবে ভাবতে পারেন অটো টোনের মতোই, কিন্তু এটা যেটা করে দেখেন, আমি আগে সিলেক্ট করি, এটা যেটা করে, তো এটা যেটা করে এটা কি কালার চেঞ্জ করতেছে? এটা আর খালি কালো ভাবটা বেশি করে দিচ্ছে। ঠিক আছে, আরেকবার একটু দেখি। আমরা অটো কন্ট্রাস্টে যে যদি কন্ট্রাস্টটা বাড়াই দিই, এটা যেটা করতেছে সেটা টোনের মতোই কাজটা করতেছে, কিন্তু প্রত্যেকটা চ্যানেল এবারে একসাথে কাজ করতেছে। বুঝতে পারছি? আলাদা আলাদা ইন্ডিপেন্ডেন্ট না, সবগুলা কম্বাইন্ড হিসেবে কাজ করছে। সাপোজ একটা চ্যানেলে যদি লুমিনেন্স লেভেল বাড়ে, রেড চ্যানেলে যদি বাড়ে তাহলে গ্রিন চ্যানেলও বাড়তেছে, ব্লু চ্যানেলও বাড়তেছে, এই জন্য কালারটা ঠিক থাকতেছে। জাস্ট আমার আহ, যেটা শ্যাডো আছে আর যেটা হাইলাইট আছে এই দুইটার রেশিওটা বেড়ে যাচ্ছে। বুঝতে পারছি? এটা হচ্ছে আমার জি ভাই। অটো কন্ট্রাস্টের কাজ। আচ্ছা, তো আরেকটা যেটা আছে সেটা হচ্ছে অটো কালার। তো এটা বোঝা একটু টাফ, আগে বলে রাখতেছি, এই জিনিসটা বোঝা একটু টাফ। এটা কি করে, তো সেটা দেখার আগে আমরা এটা অ্যাপ্লাই করি। ঠিক আছে, আমরা এডিটে আমরা ইমেজের মধ্যে থেকে কালার অ্যাপ্লাই করলাম। তো কালার অ্যাপ্লাই করে দেখতেছি তো কিছু একটা পরিবর্তন হচ্ছে। এটা কি পরিবর্তন হচ্ছে, পরিবর্তনটা হচ্ছে যখন আমরা অটো কালারটা অ্যাপ্লাই করলাম সেটা হচ্ছে অনেকটা টোনের মতো, কিন্তু টোন না। সেটা কি আগে বলি, এটা হচ্ছে এটাও প্রত্যেকটা চ্যানেল ইন্ডিপেন্ডেন্টলি আমাদের লুমিনেন্স লেভেল চেঞ্জ করতেছে, কিন্তু এই কালার যেটা করে অটো কালার সেটা হচ্ছে আপনার যেটা হোয়াইট পোর্শন আছে ইমেজের সেটাকে ধরে নিউট্রাল হোয়াইট, সেটাকে ধরে সে কি বানাচ্ছে, নিউট্রাল হোয়াইট। যদি আপনারা এই জায়গাটা খেয়াল করেন দেখতে পাচ্ছেন যে কোনো কালার কাস্ট নাই, যতটা পারে সে নিউট্রাল হোয়াইট করার চেষ্টা করে। যেটা ডার্ক পোর্শন আছে সেটাকে কি করে, সে নিউট্রাল ব্ল্যাক। বুঝছি?
কি করে সে নিউট্রাল ব্ল্যাক করার চেষ্টা করে, আর যেগুলা মানে মিড টোন আছে সেগুলাকে ধরে সে পারফেক্ট মানে নিউট্রাল গ্রে কালার করার চেষ্টা করে, নিউট্রাল গ্রে। তো যার জন্য যেটা হয় এটা মানে পারফেক্টলি কাজ করার চেষ্টা করে, কিন্তু এটা যেহেতু চ্যানেল বাই চ্যানেল ওয়াইজ কাজ হয় সেহেতু আমাদের কালার কাস্টিং একটু চলে আসে। কিন্তু আপনি যদি খেয়াল করেন যেগুলা আর কি কালারাইজ এই ইমেজের ক্ষেত্রে, যেগুলা কি কালারাইজ, তো সেগুলার কালার কিন্তু চেঞ্জ হয়নি, সেগুলার কালার কিন্তু ঠিকই আছে, দেখা যাচ্ছে। তো এই কাজগুলা করে। তো এখন একটু যদি খেয়াল করেন আমার মানে টাকার কালার তো ভাই চেঞ্জ হয় না, তাই না? তো এই কেসে মানে আমরা যে কেসটা দেখতেছি এই কেসে সব থেকে বেস্ট রেজাল্ট কে দিচ্ছে? আমাদের Auto-tone। অটো কন্ট্রাস্টটা। বুঝছি কথা? আচ্ছা, তো এখন আমরা আগের ইমেজে চলে যাই, যে ইমেজটাতে খেয়াল দেখতেছিলাম, তো আমাদের এমন ছিল, তো এটার আমরা অনেকগুলো কপি নিব, কারণ কম্পেয়ার করার জন্য মোটামুটি 1 2 3 4 1 2 3। আচ্ছা, আমরা 4টা কপি নিলাম, 4টা নিব না 5টা নিব? আমরা এবার অরিজিনালি কম্পেয়ার করে দেখব কোনটা কখন কি রেজাল্ট দেয়। তো যদি আমরা দেখলাম যে ফটোশপে মোটামুটি 3টা অটো কি আছে, অটো অপশন আছে, কিন্তু আসলে 3টা নাই, 4টা আছে। তো ওই হিডেন অপশনটা আমরা একটু দেখবো, তো কোথায় কি আছে আমরা সেগুলো একটু দেখি। হ্যাঁ, আমরা এখন পর্যন্ত জানি 3টা আছে, আসলে 3টা নয় 4টা আছে, তো সবগুলা দেখবো আর কম্পেয়ার করবো। তো ফার্স্ট যেটা করব সেটা হচ্ছে আমরা একে একে অ্যাপ্লাই করব। আমাদের যেটা আছে যে লেয়ার 1 কপি 4, এটাতে আমরা কি করব, এটাতে আমরা অটো টোন অ্যাপ্লাই করি। তো টোন অ্যাপ্লাই করার পরে কি হচ্ছে দেখতে পাচ্ছি আমার কালার কাস্টিং কি হয়ে যাচ্ছে। তো ঠিক আছে, আমরা কি করলাম, আমরা আমাদের ফার্স্ট যে ইমেজটা সেটাতে কি করলাম, আমরা অটো টোন ইউজ করলাম। তো অটো টোন কি কাজ করে জানি একটু আগে বলছিলাম, কারো মনে আছে? চ্যানেল বাই চ্যানেল প্রতিটা কালার মানে তার পারফেক্টলি নেওয়ার চেষ্টা করে। ইন্ডিপেন্ডেন্টলি। আসলে ভাইয়া এটা কালার না, আমি বারবার বলতেছি কালার না, এটা লুমিনেন্স লেভেল চেঞ্জ করে। আর ও লুমিনেন্স গুলা সরি একসাথে ভাই। হওয়ার পরে কালার আসে, মানে ব্ল্যাক এন্ড হোয়াইট অনেকগুলা, যেহেতু 3টা চ্যানেল, প্রত্যেকটা চ্যানেল একসাথে হওয়ার ফলেই কালার গুলা আসে। বুঝতে পারছি? প্রত্যেকটা জি ভাই। চ্যানেল যদি আপনি দেখেন এখানে কিন্তু কোনো কালার দেখতে পাচ্ছেন না, যেটা দেখতে পাচ্ছেন সেটা হচ্ছে যে ব্রাইটনেস আর কন্ট্রাস্ট, এই জিনিসটা ছাড়া আর কিছু দেখা যাচ্ছে না, তাই না? তো প্রত্যেকটা আলাদা আলাদা একসাথে হয়ে আমাদের কালারটা আসে। আর টোন যেটা করে, হ্যাঁ ঠিকই বলছেন, তো টোন যেটা করে সেটা হচ্ছে যে প্রত্যেকটা চ্যানেলকে ইন্ডিভিজুয়ালি মানে ইন্ডিপেন্ডেন্টলি সবাই কি করতে থাকে, চ্যানেল বাই চ্যানেল ওয়াইজ মানে ঠিক করে, যেটা হচ্ছে ব্রাইট পোর্শন থাকে সেটাকে হোয়াইট করে, যেটা ডার্ক পোর্শন থাকে সেটাকে ব্ল্যাক করে, আর যেটা মিড টোন থাকে সেটাকে গ্রে করার ট্রাই করে। এই তো, এটা হচ্ছে আমার অটো টোনের কাজ। ঠিক আছে, তো আমরা অটো টোন দেখলাম, এবার আমরা আমাদের সেকেন্ড ইমেজে আসি। তো এখানে আমরা যেটা দেখবো সেটা কি, আমাদের 2 নাম্বার যেটা আছে, 2 নাম্বারে কি আছে, অটো কন্ট্রাস্ট। তো অটো কন্ট্রাস্ট দেখতে পাচ্ছি, তো অ্যাপ্লাই করলাম দেখতে পাচ্ছি না, কারণটা কি কেউ বলতে পারবেন? একদম ইজি, উপরে লেয়ার আছে উপরের ওটাতে। লেয়ারটা অন করা আছে, তো এটা অফ করে নেই, তাহলে যেটা দেখতে পাবো অটো কন্ট্রাস্ট। তো দেখি আমাদের এমন ছিল জিনিস, মানে অরিজিনাল ইমেজটা এমন ছিল, এখন আমরা অটো কন্ট্রাস্ট যদি অ্যাপ্লাই করি তো কি হলো, এটার কাজটা অনেকটা অটো টোনের মতোই, কিন্তু একটু আগে যেটা বললাম সেটা হচ্ছে যে এটা চ্যানেল বাই চ্যানেল ওয়াইজ করে, কিন্তু সবগুলা চ্যানেল একসাথে করে। হ্যাঁ, প্রত্যেকটা চ্যানেল একসাথে পরিবর্তিত মানে পরিবর্তন হয়, যার জন্য কালারটা ঠিক রাখে, যার জন্য কি হয় কালারটা ঠিক রাখে। তো আপনারা যদি এমন কোনো প্রবলেম ফেস করেন যে সাপোজ আপনার মনে হচ্ছে যে আমার কালারটা ঠিক আছে কিন্তু আমার যে শ্যাডো এন্ড হাইলাইট যেটা এটা অনেক ফ্ল্যাট হয়ে গেছে, মানে অনেক ফ্ল্যাট, এটাকে আপনারা জাস্ট একটু ডাইনামিক করতে যাচ্ছেন, তো সেই ক্ষেত্রে আপনাদের গো টু মেথড হবে যে অটো কন্ট্রাস্ট ইউজ করা। বুঝতে পারছি? আচ্ছা ভাই। আচ্ছা, তো এইবার আমরা আসি আমাদের থার্ড মানে এক্সাম্পলে। তো এই জায়গায় আমরা যেটা ইউজ করবো সেটা হচ্ছে অটো কালার। তো ইমেজ থেকে আমরা যাই অটো কালারে। অটো কালারে যেটা দেখতেছি এটা অনেকটা মোটামুটি অটো টোনের মতো না? জি ভাই। অনেকটা অটো টোনের মতো হলেও দুইটার মধ্যে অনেক পার্থক্য আছে, একটু যদি আপনারা খেয়াল করেন
বুঝতেছেন? এটাতে গ্রিনিশ যে কাস্টটা এটা অনেক বেশি, গ্রিন কাস্ট যেটা দেখতে পাচ্ছি, তাই না? গ্রিন কালারের আমার অটোটোনে যেটা আছে গ্রিন কালারের কাস্টটা অনেক বেশি, কিন্তু যেখানে আমাদের যে অটো কালার যে অপশনটা সেই জায়গায় আমাদের আহ মানে মোটটা তার তুলনামূলক কম, আগের থেকে অনেক ভালো রেজাল্ট পাওয়া যাচ্ছে, তাই না? মানে যদি আমরা কম্পেয়ার করি অটোটোনের সাথে সেক্ষেত্রে আগের থেকে অনেক ভালো রেজাল্টটা পাওয়া যাচ্ছে। তো এই তিনটা কেসের মধ্যে মানে এই তিনটা যেটা অ্যাপ্লাই করলাম, তো সব থেকে বেস্ট রেজাল্ট কে দিচ্ছে আপনাদের কাছে কি মনে হয়? কন্ট্রাস্ট। একটু কনফিউশনের কিছু নাই ভাই, হ্যাঁ কন্ট্রাস্টটাই বেস্ট রেজাল্ট দিচ্ছে, কারণ এটাতে কালার চেঞ্জ হচ্ছে না, আর অরিজিনাল যে কালারটা আছে সেটা আসলে সুন্দর লাগতেছে, মানে ওয়ার্ম কালার যেটাকে বলে। তো আমরা অটো কন্ট্রাস্টটা মানে এই ক্ষেত্রে বেস্ট রেজাল্ট দিচ্ছে। তো এটা ছাড়াও আমাদের অটো কন্ট্রাস্ট ছাড়াও অটো টোন, অটো কালার এগুলা ছাড়াও আরেকটা অটো অপশন আছে, সেটা কোথায়? সেটা যদি আমরা বের করতে চাই সেক্ষেত্রে আমাদের যেটা মানে করতে হবে সেটা হচ্ছে আমরা ইমেজ থেকে অ্যাডজাস্টমেন্ট থেকে ব্রাইটনেস এন্ড কন্ট্রাস্টে যাই, ঠিক আছে? কন্ট্রাস্টে যাওয়ার পরে যদি আপনারা একটু খেয়াল করেন এখানে অটো নামে একটা বাটন আছে না, জি। দেখতে পাচ্ছি? কি তো আছে? এটাও অটো কাজ করে, আপনারা যদি অটোতে ক্লিক করেন তো কিছুক্ষণ সময় নেবে, লোডিং নেবে, যেহেতু অটো কাজ করতেছে। তো কাজ করার পর আমাদের যে রেজাল্টটা দিবে আমাদের অটো ভ্যালুটা দিবে। তো আমরা এই অটো যে অপশনটা পাইলাম, তো এটাকে আমাদের কন্ট্রাস্টের সাথে যদি একটু মানে ই করি, কম্পেয়ার করি, তো মোটামুটি ঠিক আছে, অনেকটাই সিমিলার, কিন্তু আমাদের কন্ট্রাস্ট যেটা অটো কন্ট্রাস্ট, তো এটাতে আমাদের কন্ট্রাস্ট লেভেলটা হাই, ব্রাইটনেস কন্ট্রাস্টে যে অটো অপশনটা আছে সেটার থেকে আমাদের এই জায়গায় যেটা অ্যাপ্লাই করলাম সেটা আগের থেকে অনেকটা হাই, এটা তো বোঝা যাচ্ছে তাই না? অটো যেটা ব্রাইটনেস এন্ড কন্ট্রাস্ট যে ডায়লগ বক্স আছে, তো দুইটার মধ্যে পার্থক্য আছে, হালকা কিছু আছে। তো আমরা এখন একটা কাজ করি, আমরা সাপোজ দুইটা অটো অপশন পাইলাম, তো আমরা সাপোজ চাচ্ছি যে আমরা দুইটা অটো একসাথে অ্যাপ্লাই করব, যেহেতু আমাদের বেস্ট রেজাল্ট এই ইমেজের ক্ষেত্রে কে দিছে, অটো কন্ট্রাস্ট। তো আমরা ইমেজ থেকে অটো কন্ট্রাস্ট অ্যাপ্লাই করলাম, তো মনে হচ্ছে হ্যাঁ আমার রেজাল্টটা অনেক ভালো, ঠিক আছে। এখন আপনার যদি মনে হয় যে আচ্ছা আরো রেজাল্ট ভালো পাওয়া সম্ভব, তো সেক্ষেত্রে আমরা যদি ইমেজ থেকে অ্যাডজাস্টমেন্টে যে আপনার ব্রাইটনেস কন্ট্রাস্ট সিলেক্ট করে অটো বাটনে ক্লিক করি, তো আবার লোডিং নিচ্ছে, কিছুক্ষণ ওয়েট করব, তো কিছু একটা রেজাল্ট পেলাম। হ্যাঁ, তো এই রেজাল্টের সাথে যদি আমরা নর্মাল আমাদের কন্ট্রাস্টটা একটু মানে করি, মেজার করি, তো একটু দেখতে পাবো, তো দেখতে পাচ্ছি এটার কন্ট্রাস্ট লেভেল নর্মাল কন্ট্রাস্টের থেকে অনেক হাই, বোঝা যাচ্ছে? জি। জি, বোঝা যাচ্ছে। তো আমাদের আর কি এই যে অপশনগুলো আছে এই অপশনগুলা মানে অটো সব, তো এই অটো অপশনগুলো আমরা সবাই মানে অ্যাপ্লাই করে আমাদের ইমেজটা ইমিডিয়েটলি ঠিক করার মানে ঠিক করতে পারি সবাই, নিজ নিজ ইমেজ গুলা ঠিক করার অপশন গুলা পাই। তো এখন আমরা যদি আমাদের একদম অরিজিনাল ইমেজের সাথে একটু পার্থক্যটা দেখি, দেখতে পাচ্ছি এটা কিছুই না, আমরা জাস্ট কিচ্ছু করিনি, জাস্ট অটো মানে অটোর যেগুলো আছে, অটো অপশন গুলা যেগুলো আছে তার অ্যাডভান্টেজ গুলা নিলাম। তো আশা করি যতটুকু দেখছি সবাই মনে হয় বুঝছি, নাকি কার কোনো প্রবলেম আছে? বুঝছি ভাই। ভাইয়া, তেমন কঠিন কিছুই না, জাস্ট আমরা অটো অপশন গুলা দেখলাম। এখন কথা হচ্ছে যে অটো অনেক সময় অনেক ভালো রেজাল্ট দেয় কিছু কিছু সময়, কিন্তু অনেক সময় অনেক প্রবলেমও হয় অটোতে। তো আমরা তার জন্য সব সময় যেটা ইউজ করি সেটা হচ্ছে ম্যানুয়াল প্রসেস ইউজ করে থাকি। ম্যানুয়াল প্রসেস। তো ম্যানুয়াল প্রসেস, তো আমরা এখন একটু ম্যানুয়ালি কিভাবে কি করতে পারি সেটা একটু খেয়াল করি, হ্যাঁ। তো ম্যানুয়ালি আমাদের লুমিনেন্স লেভেল মানে চেঞ্জ করার জন্য সব থেকে বেশি আমরা কয়েকটা মানে অ্যাডজাস্টমেন্টের হেল্প নিয়ে থাকি, তো সেগুলা কি কি আমরা একটু দেখি। আচ্ছা, লুমিনেন্স জিনিসটা কি ক্লিয়ার আমাদের, নাকি এটা নিয়ে প্রবলেম আছে? নাই। কথা বললেন। প্রবলেম নাই।
তো এটা আর একটা বেসিক জিনিস, কিন্তু এটা একটু ট্রিকি, আগে বলে নিচ্ছি। কারণ আমরা লুমিনেন্স যখন দেখব তখন আহ, হইতে পারে এটা নর্মাল, এটা আপনার প্রবলেম হইতেই পারে, স্বাভাবিক। কিন্তু লুমিনেন্সের পরে যখন কালার কারেকশনে যাব, এটা বেসিক, এরপরে আমরা কালার কারেকশনে যাব। তো কালার কারেকশনে যাওয়ার পরে আপনি বুঝতে পারবেন আপনার লুমিনেন্স লেভেল, মানে লুমিনেন্সের ব্যাপারটা যদি ইজি হয়, তো কালার কারেকশন করা, হ্যাঁ, একদম সহজ হয়ে যাবে। তো সেক্ষেত্রে আর আপনার মানে অ্যাডভান্টেজ পাবেন, সেটাই বলতেছি আর কি। আচ্ছা, তো এরপর আরেকটা যেটা জিনিস আমরা যে মানে, ঠিক আছে এতক্ষণ যেটা দেখলাম হালকা পাতলা বুঝলাম, কিন্তু আমরা বুঝবো কিভাবে যে ভাইয়া এই ইমেজে প্রবলেম আছে, এই ইমেজটাতে প্রবলেম আছে, এই ইমেজটা ঠিক আছে, এটা বুঝবো কিভাবে? এই কোশ্চিনটা আশা করছিলাম কি করবেন। তো আচ্ছা, সমস্যা নাই, হইতে পারে সবাই অনেকক্ষণ ক্লাস করেন তো মাথায় আসতেছে না। তো আরেকটা, আহ তো এবার আমরা ম্যানুয়াল প্রসেস যাই। সাপোজ আমাদের এই ইমেজটাতে প্রবলেম আছে, আগে সেটা বলেন তো দেখি। কি প্রবলেম ভাই? প্রবলেম বুঝি। ইমেজটা ফ্ল্যাট, মানে কি বলবো, এটা ফ্ল্যাট বলতে ইমেজের আমার লুমিনেন্সের প্রবলেম আছে। দেখেন, আপনারা যদি একটু খেয়াল করেন এই জিনিসটাই মানে আমি ধরাই দিতে চাচ্ছি আপনাদের কাছে। সাপোজ আপনি কুয়াশার মধ্যে একটা ছবি তুলছেন, হ্যাঁ, কথাটা ঠিক মতো বোঝেন, যে আশেপাশে কুয়াশা আছে তার মধ্যে ছবিটা তুলছেন, তো ছবিটা কেমন হবে আপনার? নয়েজ থাকবে অনেক। কুয়াশার মধ্যে ছবি তুলে নয়েজ কি থাকে? নয়েজ থাকে যখন আমরা লাইট থাকে না তখন। ফেদার থাকবে, মানে হ্যাঁ, ফেদার থাকবে, এই একটা কথা, ফেদার থাকবে মানে ফ্ল্যাট থাকবে জিনিসটা, কন্ট্রাস্টটা, আবছা ভাব। লেভেলটা অনেক কম থাকবে। তো এই ইমেজটার ক্ষেত্রে কিন্তু এটা হয়েছে, একটু ভালো মতো খেয়াল করে দেখেন, বোঝা যাচ্ছে এখন মানে যে ইমেজটা যেহেতু পানির নিচে তোলা, মেবি ওয়াটার ফটোগ্রাফি যেটা, এটা হইতে পারে। ইমেজটা পানির নিচে তোলা, তার জন্য যেটা হচ্ছে ইমেজটা ফ্ল্যাট অনেক, মানে হ্যাঁ, সাবজেক্ট যেটা, সাবজেক্ট ব্যাকগ্রাউন্ড সবকিছুই দেখেন যে একদম ফ্ল্যাট, মানে কন্ট্রাস্ট নাই, কন্ট্রাস্ট লেভেলটা একদমই নাই। তো আপনাদের এই টাইপের ইমেজের ক্ষেত্রে গো টু মেথড কি বলছিলাম, মনে নাই? অটোটোন। আন্দাজে ঢের মারলে কি আর হয় ভাই? টোন তো কালার চেঞ্জ করে, আপনার যদি কালার চেঞ্জের না দরকার হয়, কি বলছিলাম, অটো কন্ট্রাস্ট ইউজ করার জন্য জাস্ট কন্ট্রাস্টটা ইউজ করলাম, দেখতে পাচ্ছেন যে পার্থক্যটা কতটুকু হলো। আমার যে একটা ভাব ছিল কুয়াশা কুয়াশা, সেটা চলে গেল। আর যেই আপনি যেটা ইউজ করেন, যে অটো কালার ইউজ করেন, কালারটা চেঞ্জ হয়ে যাচ্ছে, আমার সাবজেক্টের অর্থ মানে ব্যাপার স্যাপার চেঞ্জ হয়ে যাচ্ছে। তো এই সব ক্ষেত্রে আমরা যেটা করি সেটা হচ্ছে ম্যানুয়াল প্রসেস ইউজ করি। কি করে থাকি? ম্যানুয়াল প্রসেস গুলা ইউজ করে থাকি। তো লুমিনেন্স লেভেল ঠিক করার জন্য যে ম্যানুয়াল প্রসেসটা সব থেকে বেশি ইউজ হয় সেটা হচ্ছে একদম বেসিক, যে ব্রাইটনেস এন্ড কন্ট্রাস্ট। বুঝছি কথা, আমরা ব্রাইটনেস এন্ড কন্ট্রাস্ট যেটা আছে লুমিনেন্স চেঞ্জ করার জন্য, সেটাই আমরা ইউজ করে থাকি। তো এবার আমরা যদি যেহেতু ম্যানুয়ালি করতে যাচ্ছি, তো আমরা ব্রাইটনেস কন্ট্রাস্ট ইউজ করতে পারি। তো আমি ফার্স্টেই বলে নিছিলাম, আপনাদের তো সবাই মনে আছে তাই না, যে আমরা ব্রাইটনেস এন্ড কন্ট্রাস্ট দুইটা জায়গা থেকে যেতে পারি, একটা হচ্ছে অ্যাডজাস্টমেন্ট থেকেও যেতে পারি, একটা হচ্ছে লেয়ার অ্যাডজাস্টমেন্ট, একটা হচ্ছে স্ট্যাটিক অ্যাডজাস্টমেন্ট ইমেজের মধ্যে যেটা আছে। তো দুইটার পার্থক্য তো বলছিলাম, মনে আছে না? যেটা ডাইনামিক সবসময় চেঞ্জ করা যায়, তো সেটা ইউজ করার ট্রাই করবো। তো আমরা আমাদের ব্রাইটনেস এন্ড কন্ট্রাস্টে আসি। তো এটা চেঞ্জ মানে এটা চেঞ্জ করার আগে একটা জিনিস একটু খেয়াল করি, আমি আসলে কি চাচ্ছি। তো চাচ্ছিটা কি, এইটা বোঝার জন্য আপনাকে যেটা করতে হবে, এটা হচ্ছে আপনার আই ড্রপারে যাইতে হবে। কথাটা বুঝছি, আপনার আই ড্রপারে যে আসলে বুঝতে হবে যে আমার সমস্যাটা কোথায়। সমস্যাটা যখন ধরতে পারবেন, সলভ আপনি নিজে করতে পারবেন। আমার যেটা কাজ, যাতে সমস্যাটা আপনাকে ধরাই দিয়া। তো আমার ইমেজের ডার্ক পোর্শনটা দেখতেছেন, যদি আমি ক্লিক করি, তো দেখতে পাচ্ছি আমার যে ব্রাইটনেস যেটা ভ্যালু, সেটা কত, 18, তাই না? আর যদি আমি হোয়াইট পোর্শন যদি ক্লিক করি, তো মোটামুটি 67 আছে, ঠিক আছে। কিন্তু আমার সমস্যা হচ্ছে ডার্ক নিয়ে। আন্ডারওয়াটার ফটোগ্রাফিতে যে প্রবলেমটা হয়, অথবা আপনারা অনেক সময় এই প্রবলেমটা ফেস করবেন, যে ইমেজটা ফ্ল্যাট হয়ে যায়, মানে
ঠিক মতো সাবজেক্টে লাইট আসে না, অথবা যেখানে আমার হাইলাইট দরকার, শ্যাডো দরকার, সেগুলো ঠিকঠাক আসে না। তো আপনাদের যেটা দেখানো হলো, আপনারা যদি আপনাদের গো টু মেথড ইউজ করে থাকেন, যে অটো কন্ট্রাস্ট, অটো কালার, ঠিক আছে, মোটামুটি অনেক ভালো হবে। কিন্তু এটা যেটা করতেছে, আপনার অরিজিনালটাকে মানে মানে কি বলবো, অরিজিনাল যে কালারটা আছে ওটাকে সরাই দিচ্ছে না। জি ভাই। এইটা একটা প্রবলেম, অনেক বড় প্রবলেম। তো আপনি যদি চাচ্ছেন যে আপনার অরিজিনাল কালারটা রাখতে, তো কন্ট্রাস্ট ইউজ করতে পারেন। তো কন্ট্রাস্ট ইউজ করে দেখলেন যে আচ্ছা এতটা তো আমি ভালো রেজাল্ট পাচ্ছি না, তো সেই ক্ষেত্রে আমরা কি করতে পারি, আমরা আমাদের ম্যানুয়াল অ্যাডজাস্টমেন্টে যাইতে পারি। তো সব থেকে বেসিক ম্যানুয়াল অ্যাডজাস্টমেন্ট যেটা, সেটা হচ্ছে আমাদের ব্রাইটনেস এন্ড কন্ট্রাস্ট। তো ব্রাইটনেস এন্ড কন্ট্রাস্টে যদি যাই, ফার্স্টে আমরা কন্ট্রাস্টটা একটু কমাই দিলাম, একটু দেখেন হালকা একটু কমাই দিলাম। তো আমরা অবশ্যই ইউজ লেগেছে চেক বক্সটা অফ রাখবো, কারণ কি, তো সেহেতু আমরা এমন কিছু চাবো না যেটা হচ্ছে বেশি মানে উল্টা পাল্টা হয়ে যায়। তো সেজন্য আমরা ইউজ লেগেছে চেক বক্সটা অবশ্যই অফ রাখবো। অফ রেখে মোটামুটি একটা পজিশনে যাব, তো যেটা আমার সাবজেক্টটা দেখতে সুন্দর লাগবে এমন। আমি জাস্ট একটু কন্ট্রাস্টটা কমাই দিলাম, একটু না একটু ভালোই কমাইছে, মোটামুটি 80% কমাইলাম। তো কমাই দেখলাম আমার যে সাবজেক্টটা এখন ক্লিয়ার, তাই না, আগের থেকে, মানে ইমেজটা আগের থেকে সুন্দর হয়েছে। তো এখন আমরা যদি ব্রাইটনেসটা একটু বাড়াই দেই, মোটামুটি 30%-এর মতো করতে পারি। ওরে একটু একটু পার্থক্যটা একটু দেখি, হ্যাঁ, আমার বিফোর আফটার। তো এই পর্যায়ে আমরা মোটামুটি বুঝলাম। তো এইভাবে আমরা কি করতে পারি, আমাদের যে ইমেজ গুলো আছে, তো এগুলো চেঞ্জ করতে পারি, মোটামুটি লুমিনেন্স চেঞ্জ করতে পারি। তো এখন এই পর্যায়ে আমরা যতটুকু আসলাম, সাপোজ আপনার মনে হচ্ছে যে আমার ইলেকট্রিসিটি আবার চলে গেল। আমার সাবজেক্টটার যদি চোখের দিকে আপনারা একটু দেখেন, সাবজেক্টটার চোখের দিকে যদি আপনারা একটু দেখেন, তো দেখতে পাচ্ছেন যে এইটা অনেক ব্ল্যাক কালার হয়ে আছে না একদম। জি ভাই। তো স্পেসিফিকলি কোনো একটা অংশে যদি আপনি লাইট অ্যাড করতে চান, স্পেসিফিকলি আপনারা যদি কোনো একটা অংশে লাইট অ্যাড করতে চান, তাহলে যেটা করবেন সেটা হচ্ছে একটু দেখেন, আপনারা এটাকে আগে সিলেক্ট করে নিন। জাস্ট আমি ক্লিক করলাম ম্যাজিক ওয়ান, আমরা ম্যাজিক ওয়ান টুল অবশ্যই ইউজ করবো না, কারণ দেখতে পাচ্ছি এটা হচ্ছে এজ আছে, মানে কর্নার গুলা দেখতে পাচ্ছি। তো সেক্ষেত্রে আমরা কুইক সিলেকশন দিয়ে ধীরে ধীরে অ্যাড করি। তো ফার্স্টে অ্যাড করেই দেখলেন যে অনেক বেশি হয়ে গেছে, কারণ আছে এর পিছনে। কারণটা হচ্ছে আমরা অটো ইনহ্যান্স চেক বক্সে সবসময় অন রাখবো, অন রেখে আমরা মোটামুটি এখন সিলেক্ট করি। তো আমরা যতটুকুতে লাইট অ্যাড করতে চাচ্ছি এতটুকু যদি সিলেক্ট করি, তো সিলেক্ট করে আমরা, আচ্ছা ভাই, ওই ডিসিলেক্টটা মানে বাটন প্রেস করে ডিসিলেক্ট করতে হয়? ভাইয়া বুঝলাম না আপনার কোশ্চেনটা। ডিসিলেক্টটা মানে মাইনাস পয়েন্টারটা কিভাবে, কোনটা ও, সিলেক্ট করবো? অল্ট প্রেস করি, ও আচ্ছা অল্ট, আচ্ছা। অথবা আপনি যেখানে মাইনাস সাইন আছে এই জায়গায় ক্লিক করলে আপনার ডিসিলেক্ট হয়ে যাবে, প্লাস সাইনে সিলেক্ট করলে প্লাস সাইন হবে, সমস্যা নেই। ওকে। যে আমরা এটা করে যদি মাস্ক করে দেই, তো সেই ক্ষেত্রে যেটা হবে সেটা হচ্ছে জাস্ট আমার আইটা সিলেক্ট হবে, আর কোনো কিছু সিলেক্ট হয়ে থাকবে না। একটু যদি দেখেন, আমার এই সাবজেক্ট থেকে আমি যদি বের করে আনতে চাই, তো সেক্ষেত্রে আমি জাস্ট যদি সিলেক্ট করি, তো এটা মাস্ক সিলেক্ট হয়ে যাচ্ছে। ঠিক আছে, আমরা এটা করব না, আমরা যেটা করব সেটা হচ্ছে আমরা জাস্ট চাচ্ছি তার চোখে মানে করতে, অ্যাড করতে, তাই না, তার চোখে জাস্ট ব্রাইটনেস অ্যাড করতে। তো সেটা যেটা করব সেটা হচ্ছে, আমরা যদি এখন ব্রাইটনেসে ক্লিক করি, জাস্ট কি করব, আমরা যদি ব্রাইটনেসে ক্লিক করি, তো দেখতে পাচ্ছি অটোমেটিক আমার মাস্ক একটা হয়ে গেছে। জি ভাই। এই জায়গায় আর কোনো কোশ্চিন আছে? না ভাই। ভাইয়া আমি যদি কি করি, এই ছোট কোনো জায়গায় যদি আমি সিলেক্ট করি, আবার যদি আমি অন্য একটা টুলস থেকে যদি অন্য একটা টুলস আরেকটা সিলেক্ট করি, আগের সিলেকশনটা বাদ হয়ে যায়। এখন দুইটা একসাথে রাখা যায় এমন কোনো সিস্টেম আছে কিনা? আপনি কি আমার কথা বুঝতে পেরেছেন, না আবার বলবো? সাপোজ আপনি এই জায়গায় একটা মার্কেট টুল দিয়ে সিলেক্ট হ্যাঁ, করলেন, তাই না, জি এখন যদি এই জি জায়গায় দেন তাহলে আগেরটা আপনার চলে যাচ্ছে, এই তো। জি 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 মনে করেন আমি মুখে নিলাম, আমি আবার পাশও নিতে চাচ্ছি, কিন্তু আগেরটা সিলেক্ট করার পরে পরেরটা চলে যায়।
তো মানে এটা করার জন্য ফটোটা যেটা সিলেক্ট করার করবেন, আগে আপনি হচ্ছে ফার্স্টে একটা সিলেকশন করে শিফট কি প্রেস করে সিলেক্ট করবেন, তাহলে দেখতে পাচ্ছেন দুইটা থাকতেছে। আচ্ছা আচ্ছা, বুঝতে পেরেছি। ফার্স্টে সিলেক্ট করে পরেরটা শিফট শিফট। কি প্রেস করবেন, এটা করতে পারেন। ওকে। অথবা আপনি আরেকটা যেটা করতে পারেন, আপনি হচ্ছে এই যে ফার্স্টে যেটা থাকে তার পাশে আরেকটা থাকে, এটা হচ্ছে যে অ্যাড সিলেকশন কম্বাইন করবে। তো এই জায়গায় আপনি যতগুলাই করতে থাকেন তো প্রবলেম হবে না, থাকবে। ও থ্যাংক ইউ। আমি এটা করতে গেছি, বারবার চলে যাচ্ছে, বারবার চলে যাচ্ছে। হ্যাঁ, ধন্যবাদ তো আপনাকে। সমস্যা নাই, আমরা এটা দেখবো এই কিছুদিন পরে দেখবো, আর বেশি দিন নাই, সামনে সপ্তাহে দেখবো। যেহেতু কালকে আমাদের আচ্ছা, বৃহস্পতিবার, কালকে দেখা সম্ভব না, আমরা সামনে সপ্তাহে তো যেটা বলছিলাম, আমরা যদি এখন সাপোজ চাচ্ছি তার চোখটা অনেক ডার্ক হয়েছে, তার চোখে লাইট অ্যাড করতে, সাপোজ অ্যাড করলাম আমরা 70% অ্যাড করলাম। অ্যাড করার পর আমরা যদি একটু বাইরে আসি, হ্যাঁ, তো মনে সালাম হচ্ছে ভাই, না মানে দেখেই তো। আচ্ছা, কেউ কিছু বলতেছেন? এখন দেখেন, আপনি আপনার যদি সাবজেক্টটার দিকে একটু লক্ষ্য করেন, দেখে বোঝা যাচ্ছে না আমি এটা আর্টিফিশিয়ালি বসাইছি। কি বোঝা যাচ্ছে? যদি মানে এটা হয় তো সেক্ষেত্রে আমরা আমরা যেটা করব, জাস্ট আমাদের ব্লেন্ড মোডটা লুমিনাসিটি করে দিব। কি করব? লুমিনাসিটি। তো লুমিনাসিটির কাজটা কি? সেটা হচ্ছে যে লুমিনেন্স লেভেল রাখবে, জাস্ট কালারের যে ইফেক্ট গুলা সেগুলা হচ্ছে সে সরাই দিবে। বুঝছি কথা? তো ব্লেন্ড মোড আসলে একদমই ইগনোর করার মতো না। যদি আমি বলতেছি ব্লেন্ড মোড পরে দেখাবো, কিন্তু যে কোনো কাজের ক্ষেত্রে ব্লেন্ড মোড চলে আসে। যে কোনো আমরা করতে যাই, যে কোনো কিছুই করতে যাই, সেটার ক্ষেত্রে ব্লেন্ড মোডটা চলে আসে। তো এটাকে আসলে ইগনোর করা, আর কি পারফেক্টলি টোটালি ইগনোর করা পসিবল না। তো এটাই বললাম লুমিনোসিটির কাজটা কি। তো আমরা একটু দেখি যে আমরা যদি এখন ব্রেন মোড নর্মাল আছে, হ্যাঁ, তো একটু দেখেন আমাদের একটা রেডিশ রেডিশ একটা ভাব দেখাচ্ছে না আমাদের যে সাবজেক্টের চোখের দিকে। দেখাচ্ছে। এই রেডিশ যে ভাবটা আছে সেটা আমরা সরানোর জন্য কি করলাম, লুমিনোসিটি সিলেক্ট করলাম। তো লুমিনোসিটি যেটা করে সেটা হচ্ছে কালার গুলাকে তুলে দেয় জাস্ট লুমিনেন্স লেভেল, যেটাকে আপনারা টোন বলতে পারেন, অনেকে ফটোগ্রাফিতে টোন বলা হয়। টোনটাকে রাখে আর বাদ বাকি যে কালার ইফেক্টটা আসে সেটাকে সে সরাই দেয়। বুঝছি? টোনটাকে রাখে আর কালার ইফেক্টটাকে সরাই দেয়, যার জন্য আমরা কি দেখতে পাই, আমরা অরিজিনাল যেটা আমাদের রেজাল্টটা পাওয়ার দরকার তো সেটা পাই। এই হচ্ছে কথা। তো এতদূর বুঝলাম। এখন বলতে পারেন যে এটা মানে মোস্ট কমন একটা কোশ্চেন। আচ্ছা ভাই, আপনি তো করলেন তো বুঝলাম, কিন্তু আমি করতে গেলে কিভাবে বুঝবো যে এই মেসটা ঠিক আছে, এই মেসটাতে প্রবলেম? এটা একটা কমন কোশ্চেন, তাই না? গুড কোশ্চেন এটা। এটা আপনাদের করা উচিত ছিল। তো আমি এক্সপেক্ট করি এসব কোশ্চেন, যখন আপনারা করেন না তখন আমার মনের মধ্যে যে কোশ্চেনটা আসে, না আমি যদি স্টুডেন্ট থাকতাম তো অবশ্যই আমি কোশ্চেনটা করতাম। তো তখন আমি বলি আর কি। তো এই কোশ্চেনের আসলে কোনো স্টুডেন্টই, ভাইয়া কোনো স্টুডেন্টই কোশ্চেন করতে চায় না। যেমন আমি যখন টিচার হই, ক্লাসে যাই, তো ওরাও কোশ্চেন করে না। আর আমি এখন আপনার ক্লাসে আসছে, আমিও কোশ্চেন করি না। ও আচ্ছা, তো ঠিক আছে। তো এটা একটা অবশ্যই কমন কোশ্চেন যে ভাইয়া যে এখন এটা কিভাবে বুঝবো, আপনি ব্রাইটনেস কোনটা ইউজ করলেন হাবি জাবি, কিন্তু আমরা করতে গেলে বুঝবোটা কিভাবে? এটা বোঝার সব থেকে ইজিয়েস্ট ওয়ে হচ্ছে, দেখেন আপনার যে উইন্ডোর মধ্যে যান, একটা কমেন্ট পাবেন যে হিস্টাগ্রাম, ঠিক আছে, এই যেমন একটা কিছু একটা দেখতে পাচ্ছেন, তো এইটা দিয়ে সবকিছু সলভ করা সম্ভব। তো এটার আলাপ আলোচনা অনেক বেশি, এক্সপেন্ডেড ভিউ দিয়ে দিবেন, অনেক কিছু দেখতে পাবেন। তাহলে আমরা লুমিনেন্স দিই, তো এটা কি আমরা আজকে আলাপ আলোচনা করব না কালকে করবো, এটা আমি আর কি জানতে চাচ্ছিলাম আপনাদের কাছে। এটা অনেক বড় একটা জিনিস, আর এটা মনোযোগ দিয়ে দেখতে হবে, কারণ এটা অন্যতম একটা বেসিক জিনিস। এটা দিয়ে আপনারা মানে এটা ফটোতে যেমন এডিটের ক্ষেত্রে যেমন কাজে লাগে, তেমন আর কি আপনারা যদি কেউ ফটোগ্রাফি ইন ফিউচারেও করেন, ফটোগ্রাফির ক্ষেত্রেও এটা খুবই কাজের। বুঝছি?